দর্শক, এনএচআর টিভি লাইভ টক শো অনুষ্ঠান মুক্ত চিন্তায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল ওদুদ। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন 21শে পদকপ্রাপ্ত কবি, আমাদের অতি প্রিয়জন কবি অসীম সাহা। আমাদের মাঝে সংযুক্ত রয়েছেন ঝিনাইদহ 3 থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু পাঠ চক্রের সভাপতি জনাব মোহাম্মদ নবীন আওয়াজ। রয়েছেন বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্য কলেজের সম্মানিত প্রিন্সিপাল ও জাতীয় শিক্ষক নেতা প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক। রয়েছেন জাতীয় কিন্ডারগার্টেন স্কুল কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ আহসান সিদ্দিকী। তো আমরা আজকে শোকের মাসে 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু এবং তার সাথে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে আজকের যে বিষয় কবি ও শিক্ষকদের করোনাকাল, এই বিষয়টির উপর আলোকপাত করার জন্য প্রথমেই আমি বিশিষ্ট কবি, বাংলাদেশের অন্যতম প্রধান কবি, আমাদের প্রিয় মানুষ কবি অসীম সাহাকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। অনেক ধন্যবাদ অদূত। প্রথমেই আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার যারা 15ই আগস্টে বর্বর মানুষের হাতে নিহত হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এবং আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। করোনা কাল অনেকদিন হয়ে গেল। বিশেষত একজন কবি হিসেবে করোনা কাল ঘরের মধ্যে কাটানো কবিদের জন্য খুব কষ্টকর, কারণ কবিরা সাধারণত বাইরে আড্ডা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। কবিতার জগৎ নির্মাণ করার জন্য আড্ডাটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। কিন্তু গত 4.5 মাস ধরে আমরা বলতে গেলে কোনো আড্ডায় যেতেই পারছি না, ঘরে অবরুদ্ধ থাকছি। আর বিশেষত যাদের আমাদের চাকরি সেই সব কবি খুবই বিধ্বস্ত অবস্থায় আছে, কারণ করোনাকালে কাজ করার সুযোগ কম। মূলত আমি সাংবাদিকতা করি, কারণ কবিতা দিয়ে বাংলাদেশের জীবন চলে না, কোনো না কোনো জীবিকার সঙ্গে যুক্ত থাকতেই হয় কবিকে বা লেখককে। অদূত খুব ভালো করে জানে যে আমি একটি পত্রিকায়, আমার সঙ্গেও বদল ছিল, আমাদের নতুন সময়, সেটা বন্ধ হয়ে আছে, ফলে অনেকটা মানসিক বিপর্যয়ের মধ্যে সময় কাটছে। যদি করোনাকাল দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের মতো কবির পক্ষে টিকে থাকা মুশকিল হবে। যারা সরকারি চাকরি করেন তারা হয়তো কোনো রকমে বেঁচে যাবেন, কারণ তারা মাস শেষে বেতনটা পাবে। কিন্তু আমাদের তো সেটা করার কোনো উপায় নেই, আমাদের অনেকটা দিন মজুরের মতো খেটে খেতে হয়। ফলে এই সময়টা সরকারি প্রণোদনা ছাড়া আমাদের পক্ষে বাঁচা খুব মুশকিল। বেদনার কথা হচ্ছে এই যে যারা আমাদের সহযোগিতা করবেন, সেই সংস্কৃতি মন্ত্রণালয় 60 জন কবির জন্য মাত্র 1,20,000 টাকা বরাদ্দ করেছেন। প্রতিজনের ভাগে হচ্ছে মাত্র 2,000 টাকা করে। আমি মনে করি একজন কবির জন্য এটা খুবই অসম্মানজনক, এই জন্য আমি নিতে রাজি হইনি, ওটা আমি নেইও নেই। এরপর শুনলাম যে রাষ্ট্রপতি 12 জন কবিকে 25,000 টাকা করে দিয়েছেন, কিন্তু সেখানে স্বাধীনতা এবং 21শে পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ নেই, 21শে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি মহাদেব সাহা নেই, কবি হাবিবুল্লাহ সিরাজি নেই, মোহাম্মদ নূর হোদা নেই, আমি নেই। তাহলে কারা পেল টাকাটা? যাদের নাম শুনলাম তারা সাহিত্য জগতে বিরাজ করেন না, তারা সাহিত্যের ঠিকাদারি করেন। ফলে এই ঠিকাদাররা এই সুযোগটাকে কাজে লেগেছে। এই করোনা কালে যারা এই অমানবিক কাজ করেছে তাদের ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। তবে আমি মনে করি আমাদের যেহেতু আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কবি বান্ধব প্রধানমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী হিসেবে না, ব্যক্তি হিসেবে তিনি কবিদের ভালোবাসেন। এই করোনা কালে তিনি তার দুহাত বাড়িয়ে যারা বিপর্যস্ত কবি তাদের জন্য এগিয়ে আসবেন, এটা আমি প্রত্যাশা করি। কবি নির্মলেন্দু গুণও একই কথা বলেছেন এবং অন্যান্য কবিরাও একই কথা বলছেন যারা বিপর্যয়ের মধ্যে আছেন। ফলে
এটা যদি না করে তাহলে যারা আমরা মধ্যবিত্ত ছিলাম এই মধ্যবিত্তরা একেবারে নিম্নবিত্তে পরিণত হব, এবং যদি করোনা দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের জন্য বেঁচে থাকা মুশকিল হবে। এটা হচ্ছে দাদা, আমি আবার আসবো আপনার কাছে। এবারে আমরা সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ ভাইকে অনুরোধ করব বিষয়টির উপর একটু আলোকপাত করার জন্য। করোনাকালীন শিক্ষক এবং কবিদেরকে আপনি কেমন দেখছেন? সেক্টরে প্রত্যেকটি পেশার মানুষ কিন্তু আজকে স্তব্ধ হয়ে গেছেন। তারপরেও যেই শিক্ষকরা এই পৃথিবীতে কিন্তু মানুষ গড়ার কারিগর হিসেবে আখ্যায়িত আছে, এই শিক্ষকদের মেধা মনন আমরা যদি সঠিক পথে কাজে না লাগাতে পারি, আমাদের আগামী প্রজন্ম যদি সঠিক সার্ভিস সঠিক সেবা যদি না পায়, শিক্ষার্থীরা যদি সঠিকভাবে যদি শিক্ষা না পেয়ে থাকে, তাহলে আমরা কিন্তু এই বাংলাদেশ যেভাবে আমরা উপরে চাই সে জায়গায় আমরা নিতে পারবো না। সেজন্যই আমি মনে করি, আমি একটি কথা বলতে চাই, অনেক আগের কথা, যদিও শিক্ষকদের ক্ষেত্রে একটি কবিতার কথা বলবো, যেহেতু কবি আছেন এখানে, কবিতার কথা একেবারে না বললে খারাপ দেখায়, সেজন্য আমি একটি কবিতার অংশ বিশেষ আমি শোনাই। সেটা হচ্ছে, আমরা কবি আশরাফ সিদ্দিকী একটি কবিতায় বলেছেন, তালেব মাস্টারের কবিতায়, তালেব মাস্টার একটা কবিতা ছিল, বলেছেন, আমি যেন সেই ভাগ্য হতো বাতিওয়ালা, পথে পথে আলো দিয়ে বেড়াই, কিন্তু নিজের জীবনেই অন্ধকার। এই জায়গাটা থেকে বাংলাদেশ কিন্তু অনেক দূর এসেছে, আসার পরেও কেন জানি এই করোনার মতো কিভাবে উনি যে কিছু পান না তেমন, এটা কিন্তু বলতে পারেন না। পাশাপাশি আরেকটা বিষয় দেখেন, উনি কিন্তু শিক্ষকতার পাশাপাশি কিভাবে চলেন, উনি টিউশনি করে চলেন, উনি ব্যাচে পড়ান, গ্রুপে পড়ান, বিভিন্ন জায়গায় শ্রম দেন। এই শিক্ষকতার পেশার পাশাপাশি উনি অন্য জায়গায় টিউশনি করিয়ে কিছু রোজগার করে সংসার চালান। এই মানুষগুলো দেখেন, আপনি আপনার বাসায় বলেন, আমার বাসায় বলেন, আমরা কি শিক্ষকদেরকে বাসায় আসতে দিতে পারতেছি না করোনার কারণে। যেমন শিক্ষকরা ভয় পাচ্ছে, আমরাও কিন্তু অভিভাবকরা কিন্তু ভয় পাচ্ছি। শিক্ষক যখন আমার বাসায় ওনাকে আসতে পারতেছে না, আমরাও কিন্তু শিক্ষকদের তেমন কোনো সহযোগিতা করতে পারতেছি না। কথা বলে শুনতে পাচ্ছেন ভাই? এই ধরনের শিক্ষক যারা আছেন তারা কিন্তু আজকে দেখেন, আমার বাসায় টিউশন করতে পারছেন না, কিছু পাচ্ছেন না। শিক্ষকরা স্কুল কলেজে, যারা প্রাইভেট স্কুল কলেজে আছেন, তারা কিন্তু সেখানেও কিছু পাচ্ছেন না পাওয়ার কারণে আমি যতটুকু জানি, অনেক শিক্ষক তারা বিভিন্ন পেশায় চলে গেছেন। আমি আজকের একটা খবর জানি, আমার এলাকার একটা কলেজের সে প্রফেসর বলে ঠিকই, কলেজটা প্রাইভেট একটা কলেজ, সেই কলেজে 3-4 বছর ধরে বেকার, কিন্তু সেই কলেজে বেতন পায় না ঠিক মতো। আবার এই করোনার সময় যদিও টিউশন করতো, সেই ছেলেটি আমরা জানি গ্যান্ডারি আগ বিক্রি করে চলতেছে। আমি শুনেছি একজন আনারস বিক্রি করে, পাইকারি আনারস বিক্রি করে, তার খবর আমি জানি। অনেকে ধ্যান নসিমন পরিমন চালায়, অনেকে মুখ বেঁধে চলছে সংসার চালানোর জন্য। আমার মনে হয় এই কথাগুলো থেকে আপনারা সবাই উপলব্ধি করতে পেরেছেন আসলে কি অবস্থায় আছে প্রাইভেট স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ। আমরা মানুষ গড়ার কারিগর যাদেরকে করে থাকি, তারা যে কি অবস্থায় আছে, এই অবস্থা থেকে যদি উৎপাতে হয়, আমরা যদি শিক্ষকদেরকে সম্মানের জায়গাটা ধরে রাখতে চাই, আমার মনে হয় উচিত হবে সরকারের নীতি নির্ধারণীতে যারা আছেন তারা যাতে অন্ততপক্ষে দায়িত্ব নিয়ে এই শিক্ষকদের তালিকাভুক্ত থাকার মতো কোনো একটা কিছু করা যায়। সেই জন্যে আমি বলবো, সরকারের নীতি নির্ধারণীতে যারা আছেন তাদের কাছে, আমি একজন সংসদ সদস্য ছিলাম, মহান সংসদে কথা বলার চেষ্টা করেছি বারবার। আপনারা জানেন এমপিভুক্তির ব্যাপারে যেই এমপিভুক্তির যেই সমিতি ছিল, শিক্ষকদের মধ্যে যে সমিতি ছিল, সেই সমিতি আমার বাসায় বারবার এসেছে। সেই আন্দোলনের সাথে আমি কিন্তু একাত্মতা প্রকাশ করেছিলাম। আমার মনে আছে 10 থেকে 12 জন এমপি শহীদ মিনারের সেই জনসভায় যাওয়ার কথা ছিল, অনেকে সাহস করে যাননি। কেন যাননি? গেলে সেখানে আন্দোলনের সাথে সম্পৃক্ত হলে সরকারের কোনো জায়গা থেকে যদি কোনো চাপ সৃষ্টি হয়, আমরা 2 থেকে 3 জন মাত্র এমপি সেদিন উপস্থিত হয়েছিলাম সেই জনসভায়। সেখানে আমাদের আরিফিন সিদ্দিকী স্যার ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি।
তো আমি মনে করি আমরা কেউ না কেউ একটু দায়িত্ব নিয়ে যদি ভূমিকা রাখি এই শিক্ষকদের জন্য, আগামী দিনে মানে শিক্ষক যারা নাকি মানুষ গড়ার কারিগর, তাদের জন্য যদি একটু ভূমিকা রাখি সরকারের নীতি নির্ধারণের যে জায়গায়, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী মহোদয় সহ যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে তিনি দৃষ্টি বোঝাতে পারেন যে এই শিক্ষকরা কত অসহায় অবস্থায় আছে। এই অবস্থাটি বুঝাতে পারলে আমার মনে হয় আমরা যে এই দায়িত্ব পালন করছি, বিশেষ করে অজিত ভাই, আমার বন্ধু মানিক চৌধুরী, আমার দাদা আছেন অসীম সাহা সহ, আমরা এখানে বসে সময় দিচ্ছি, অন্তত সমাজকে, জাতিকে, যারা দায়িত্বশীল আছেন তাদেরকে জানান দেওয়ার জন্য আমরা এনেই তার এই চ্যানেলের মাধ্যমে। নবীন আহমদ ভাই, আমি আবার আপনার কাছে আসবো, আপনার কাছে। আমি এই মুহূর্তে সুযোগ দিব আমাদের প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক ভাইকে আমরা একটু জানি নতুন ভাবে, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ এবং যুবলীগ নেতা, যুগ্ম মহাসচিব পেশাজীবী সমন্বয় পরিষদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কৃষিবিদ, শিক্ষক, সাংবাদিকদের সংগঠন, এবং নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 5 থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেন্ট্রাল কমিটিতে, নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য ছিলেন। তিনি বঙ্গবন্ধু শিক্ষা পরিষদের সভাপতি, ট্রেজারার, ঢাকা জেলা রোভার এবং ঢাকা জেলা রোভারের ট্রেজারার হিসেবে নেপাল ও ভারতে বাংলাদেশ কন্টিনজেন্টের নেতৃত্ব দিয়েছেন। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নির্যাতিত হয়েছেন। 2004 সালে গ্রেনেড হামলার সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। তো মানিক ভাইকে এখন বিষয়টির উপর বলার জন্য ধন্যবাদ আমাদের প্রিয় সাংবাদিক আব্দুল ওয়াদুদ। আমরা এনএইচআর টেলিভিশনের যারা দেশ বিদেশের দর্শক আছেন তাদেরকে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানিয়ে আজকে মুক্ত চিন্তা শুরু করছি। আমি প্রথমে অসীম দার কথাগুলো শুনছিলাম। বঙ্গভবন একটা প্রোগ্রাম করেছে, বঙ্গভবনে একটা লিস্ট করেছে, সেই লিস্টে আমাদের 21 পদকপ্রাপ্ত কবি আমাদের নির্মলেন্দু গুণ, মহাদেব সাহাদের নাম নাই। তাহলে আমরা কোথায় যাচ্ছি, আমরা কেমন আছি, এই জিনিসটা বলার তো কোনো অবকাশে রাখে না আব্দুল ওয়াদুদ। আমি আমাদের শিক্ষকদের নিয়ে শিক্ষকদের নিয়ে কথা বলেছেন আমাদের প্রিয় বন্ধু সাবেক এমপি জনাব নবীন আহমদ। আমি আমাদের 21 পদকপ্রাপ্ত অসীম সাহা সহ আমাদের অন্যান্যদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমরা কেমন আছি, আসলে আমরা শিক্ষকরা কেমন আছি, একটু আগে অসীমদা শুরু করলেন যে আমরা ভালো নেই, আমরা শিক্ষকটাও ভালো নেই। কারণ আজকে 5 মাস যাবত আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না। একজন শিক্ষক ছাত্রের সাথেই তার সম্পর্ক থাকে, বেঞ্চের সাথে, টেবিলের সাথে, ডাস্টারের সাথে, অভিভাবকদের সাথে, কতক্ষণের মধ্যে একজন শিক্ষকের দিনটা কেটে যায়। কিন্তু আজকে আমরা কিন্তু যেতে পারছি না। শুধু সেটা না, আমরা আজকের এই করোনার অবস্থা, আমাদের এই লাখো লাখো শিক্ষকরা কোথায় আছে, কেমন আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রায় 70-75 কোটি টাকার মতো, 72,000 কোটি টাকার মতো প্রণোদনা দিয়েছেন। এই প্রণোদনার মধ্যে শিক্ষকরা কিন্তু নেই। এই প্রণোদনার মধ্যে কিছু অংশ শিক্ষক যারা ছিলেন তারা হলো আমাদের নন এমপিও, যারা তাদের আপনার 5,000 করে এবং 2,500 করে টাকা দিয়েছে। আমাদের অনেক শিক্ষক এখন মানবতার জীবনযাপন করছে। বিশেষ আমি 50,000 কিন্ডারগার্টেন শিক্ষকদের কথা বলবো, 50,000 শিক্ষা প্রতিষ্ঠানে ওরা প্রায় 6 লক্ষ শিক্ষক আছে, তাদের খবর নেওয়ার মতো কেউ নাই। আমি দেখলাম পত্রিকায় মাননীয় আমাদের শিক্ষা সচিব মহোদয় মাহবুব হোসেন স্যার বলেছেন, তাদের যখন সাংবাদিক প্রশ্ন করলো যে তাদের ব্যাপারে, প্রণোদনের ব্যাপারে কি করা যায়, উনি বললেন প্রণোদনের ব্যাপারে আমাদের কিছু করার নাই, ওনারা যদি দরখাস্ত দেন সেই দরখাস্ত অনুযায়ী আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো, আমাদের কিছু করার নেই। আমি প্রশ্ন রাখতে চাই, অসীমদা এখানে আছেন, আমি প্রশ্ন রাখতে চাই, উনি আমাদের অভিভাবক, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের অভিভাবক, শিক্ষা পরিবারের সবচেয়ে দ্বিতীয় অভিভাবক হলেন আমাদের শিক্ষা সচিব মহোদয়। এই শিক্ষা ব্যবস্থাটা কিভাবে, কেমন চলছে, কিভাবে চলছে, আজকে আপনি বলছেন, আপনি সচিব মহোদয় আপনি বলছেন আমাদের কিছুই করার নেই, তাহলে কে করবে? তাহলে করার জায়গাগুলোতে আমরা কাদেরকে দিয়েছি? আমার সবচেয়ে বড় শিক্ষা পরিবার আজকে আপনার এই শিক্ষকরা কোথায় আছে? আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন চলছে? অনেক শিক্ষক, কতজন শিক্ষককে আমরা এমপি ভুক্তি করাতে পেরেছি? নন এমপি শিক্ষকরাই সংখ্যাগরিষ্ঠ বেশি। বাংলাদেশে বেসরকারি 82% শিক্ষা ব্যবস্থায় বেসরকারি মানুষদের হাতে। অনেকে বলেন কিন্ডারগার্টেন নিয়ে কথা বলেন যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমি বলতে চাই এই ব্যবসায়ী প্রতিষ্ঠান আজকে 5 বার যাবত ব্যবসায়ী প্রতিষ্ঠান তো ওই জায়গাটাই নাই। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান মনে রাখলে রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের যে মূলনীতি, ওই মূল্যতে আমার রাষ্ট্র আমাকে খাদ্যের ব্যবস্থা করবে। খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, প্রধানতম খাদ্য।
খাদ্য দিন আমি মানুষ থাকতে পারি না। আজকে যারা বিভিন্ন অচল অবস্থার মধ্যে আছে, রাষ্ট্র পুরো দায় দায়িত্ব তাদের। আমরা এই জন্য দীর্ঘদিন বলে আসছি রাষ্ট্রকে শিক্ষার পুরো দায় দায়িত্ব নিতে হবে। শিক্ষা জাতীয়করণের কথা আমরা বলছি। আজকে আপনারা অনেকেই বলেন, অসীমদা জানেন সব, যে শিক্ষকরা অনেক এই দেশ তৈরি করার কারিগর। কথাই বলি আমরা বলি কারিগরি শিক্ষা অনেক অগ্রগামী হওয়া উচিত, কিন্তু আজকে কর্ম পরিস্থিতি দেখি কারিগরি শিক্ষা 10,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে, 9,500 শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি। তার মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপি মুক্তি মাত্র 1100 শিক্ষা প্রতিষ্ঠান। তার এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খবর নেওয়ার মতো কি কেউ থাকা উচিত না? মানে প্রধানমন্ত্রী কত করবেন? আশ্চর্য হয়ে যে আমরা যখন অসীম সাহার মতো লোকের নাম লিস্টে নেয়, তাইলে আমরা তো আর কি বলবো, কি বলার আছে? রাষ্ট্র ওনাকে স্বীকৃতি দিলেন, বঙ্গভবন থেকে লিস্ট যে গেলেন না। আমি জানি না আমাদের শ্রদ্ধ মহামান্য রাষ্ট্রপতি, উনি তৃণমূলের মানুষ, ওনার ওখানে কেন আমি জানি না এটা কেন এত বড় মিস্টেক হলো। সকল ক্ষেত্রে আমরা দেখলাম স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে দেন একজনের নাম, অনেকেই বললেন আমাদের শামসুজ্জামান স্যার, বাংলা একাডেমির মহাপরিচালক, উনি বললেন এই ভদ্রলোককে তো আমরা কোনোদিন চিনি নাই, জানিও না। পীর হাবিবুর রহমান বললেন, আমাদের সাংবাদিক বললে এই ভদ্রলোককে কোনোদিন দেখি নাই, কয়টা কবিতা আছে, কয়টা গল্প আছে আমরা শুনি, উনি কিন্তু বলতে পারেন নাই। পরে রাষ্ট্র কিন্তু ওনাদেরকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে। আমি প্রশ্ন করতে চাই যে আসলে আমরা কোথায় আছি? আজকে শুধু এইটা না, আপনি দেখেন বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা যদি বলি, 105টা বিশ্ববিদ্যালয় আছে, 75টা বিশ্ববিদ্যালয়ের অবস্থা ভালো না। আজকে ঢাকা শহরে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা ভালো, সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কিন্তু ভালো না। সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্র নাই। শুধু ঢাকা শহরের কিছু অট্টালিকা এসি রুমে থেকে থেকে যদি আমরা সিদ্ধান্ত নিই সারা বাংলাদেশের, এই সিদ্ধান্তটা সঠিক হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিশ্রম করছেন, সারা দিন রাত কাজ করছেন, উনি আমরা শিক্ষা বান্ধব সরকার বলি। শিক্ষা বান্ধব সরকারকে বিব্রত অবস্থায় ফেলার জন্য এই ধরনের কমেন্টগুলো করা হচ্ছে কিনা আমরা জানি না। আমি একটু বলতে চাই, শুধু এই জায়গায় না, আপনি জানেন শিক্ষকদের 2টা জায়গা আছে, বেসরকারি শিক্ষক কর্মচারী, আমাদের প্রিয় বন্ধু জানে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মকল্যাণ ট্রাস্ট। এই কল্যাণ ট্রাস্টে একজন মানুষকে 5 লক্ষ শিক্ষকের প্রতিনিধিত্ব ওখানে করে, একজন মানুষকে 4 বার ওখানে নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, জীবন দেয়া লোক, জীবনের রক্ত শ্রম মেধা কম আমরাও দিই নাই, কিন্তু আমাদেরকে সরকার মহোদয় এখন পর্যন্ত দেখে না। কেন দেখছে না জানি না। একজন মানুষকে অবসর বোর্ড এবং কল্যাণ ট্রাস্টকে 4 বার নিয়োগ দেওয়া আছে। এই শিক্ষা মন্ত্রণালয় এইভাবে চলছে। এই যে করোনাকালীন অবস্থা, আমরা আশা করেছিলাম আমাদের শিক্ষকদের সাথে একটা সিদ্ধান্ত নিয়ে আজকে কিভাবে শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা যায়। আজকে নন এমপিও শিক্ষকরা কোথায় যাবে? তাদের কাছে রাষ্ট্র এমপিও করার নাই, এমপিও দেন নাই, কিন্তু তাদের কাছে বাজার সেই অধিকার নাই। এই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই অর্জিত বাংলাদেশ বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কারণে কিন্তু আজকে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আজকে কেন এত পদে পদে বৈষম্য চলছে, বৈষম্য হচ্ছে, কেন হচ্ছে? আমরা বৈষম্যের কথা বলি, সরকারি বেসরকারি বৈষম্য করার চেষ্টা হচ্ছে। আমরা বলছি যে জাতীয়করণ করলে এই জিনিসগুলো থাকবে না। আজকে এই যে আমাদের বন্ধু বলেছে অনেক শিক্ষক তার পেশা পরিবর্তন করছে। একজন শিক্ষক আপনার বাবা মাকে নিয়ে থাকেন, যে শিক্ষকটা নন এমপিও, তার পরিস্থিতি কি দাঁড়ায়? তার মাকে ওষুধ থেকে কিনে দিবেন? একটা বাচ্চাকে ঈদের জন্য ঈদের আজকে ঈদ গেল, ঈদের মধ্যে আমি জানি অনেক শিক্ষক, অনেক নন এমপিও শিক্ষক, অনেক কেটাকাটের শিক্ষক আর একজন বাচ্চাকে একটা জামা কিনে দিতে পারে নাই। এর চেয়ে কি হতে পারে? একজন সে জীবন দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য কাজ করছে। আজকে তার সময় খারাপ, তার এই ক্রাইসিস মুহূর্তগুলো রাষ্ট্র সমাজ এগিয়ে আসবে না। এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। আমি শুধু এইটুকু বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আমাদের অভিভাবক, এই যে মানুষগুলো আছে, আপনি শিক্ষামন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি যদি বোঝাতে পারেন, যদি আন্তরিকতা থাকে আপনার, আমার মনে হয় এই বেসরকারি শিক্ষকরা আপনার পেশা পরিবর্তন করার প্রয়োজন নাই। আজকে শুধু এইটা না, আপনি এই বেতনের উপর যারা নির্ভর করে, এই 5 মাস যে শিক্ষা প্রতিষ্ঠান চললো না, এই তারা বেতন থেকে কালেকশন করবে। এই 5 মাস পরে যেই বাচ্চাটা পড়াশোনা করলো, আপনি জানেন কিন্ডারগার্টেন কখন আসলো? কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলোর জন্ম হলো কখন? সরকারি প্রতিষ্ঠানগুলো যখন ব্যর্থ হলো, প্রাইমারি স্কুলগুলো যখন সেই ছাত্র যোগান দিতে পারলো না, তখন এই দেশের কিছু তরুণ যুবক যারা বিশ্ববিদ্যালয়ে মাত্র পড়াশোনা করেছে, তরুণ যুবক, অশিক্ষিত ছেলে না, তরুণ যুবকরা এই কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো করলেন। তখন পরিবর্তনটা চলে আসলো, শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ভালো ছাত্র তৈরি করার চেষ্টা করলো। আজকে যদি শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলছি,
আজকে যদি প্রাইমারি শিক্ষাকে আপনি গুরুত্বটা না দেন, প্রাইমারি শিক্ষা হলো ফেডারেল সংগঠন, ফেডারেল সংগঠন থেকে যদি আপনি হাই স্কুলে ছাত্র ভালো না আসে, কলেজ থেকে হাই স্কুল থেকে কলেজে না আসে, তাহলে আপনার শিক্ষা ব্যবস্থা, আপনি যে স্বপ্নের সোনার বাংলাদেশ, আপনি যে ডিজিটাল বাংলাদেশ করতে চাচ্ছেন, আপনি যে বঙ্গবন্ধু স্বপ্নের সেই বাংলাদেশ করতে চাচ্ছেন, আপনি স্বপ্নের বাংলাদেশ কাকে দিয়ে করবেন? বঙ্গবন্ধু সোনার বাংলা, আজকে যে সোনার ছেলে তৈরি করতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধরে রাখতে হবে। সোনার ছেলে তৈরি করতে গেলে শুধু প্রাইমারি শিক্ষা দিয়ে তো হচ্ছে না, শুধু সরকারি প্রাইমারি স্কুল দিয়ে তো হচ্ছে না। যদি হতো তাহলে 50,000 কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান হতো না। আর সরকার 50,000 সেই কিন্ডারগার্টেনের সাথে জড়িত প্রায় 50 লক্ষ লোক। আপনি কি জানেন একজন নিম্নবিত্ত প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক, আমি আবার আপনার কাছে আসবো। আমরা এখন সুযোগ দিব আমাদের কিন্ডারগার্টেন, জাতীয় কিন্ডারগার্টেন স্কুল কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ আহসান সিদ্দিকী। তার কাছে যাওয়ার আগে আমি কিন্ডারগার্টেন সম্পর্কে 1 মিনিট বলবো। 1837 সালে ফ্রেডারিক ফ্রয়েবেলের নেতৃত্বে কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা শুরু হয়। আপনারা জানেন 1974 সালে কুদরাতি খুদা কমিশন, হাফিজউদ্দিন আহমদ কমিশন এই কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে এবং জোর সুপারিশ করেছে। কমিশন দুটির সুপারিশের প্রেক্ষিতেই 1997 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শিক্ষানীতিতে এই বিষয়গুলো আসে এবং সরকারি সুপারিশের প্রেক্ষিতে কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা চলে আসছে। আপনারা জানেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যারালাল সমান সংখ্যক কিন্ডারগার্টেন রয়েছে, প্রায় 65,000 কিন্ডারগার্টেন রয়েছে এবং এখানে কাজ করছে 10 থেকে 12 লক্ষ শিক্ষক কর্মকর্তা কর্মচারী। তো এই প্রতিষ্ঠানগুলো এবং আমাদের সংবিধানের 17 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে এই যে শিক্ষা ব্যবস্থা, অবৈতনিক প্রাথমিক শিক্ষা, সার্বজনীন প্রাথমিক শিক্ষা দিতে রাষ্ট্র বাধ্য তার নাগরিকদেরকে। তো এই যে রাষ্ট্রের যে দায়, এই দায়টি কিন্ডারগার্টেন শিক্ষকরা এবং উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রকে সহায়তা করছে বিনা পারিশ্রমিকে। 1 টাকাও কিন্তু রাষ্ট্র তাদেরকে দিচ্ছে না। এখন বিপদের মুহূর্তে এই যে 5-6 মাস তারা করোনা কালে বিপদের মুহূর্তে রয়েছে এবং এখানে একটা আমি প্রাচীন সাহিত্যের যে চর্যাপদের একটা শ্লোক আপনাদেরকে বলি, আপন সৌন্দর্য হরিণা বইবি। এই যে কিন্ডারগার্টেন শিক্ষকরা ভালো পড়াচ্ছেন, তাদের রেজাল্ট ভালো, পিএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে, এটাই তাদের বোধহয় অপরাধ। এবং এই কারণে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালনা করছেন, নেতৃত্বে রয়েছেন, সচিব পর্যায়ে রয়েছেন, তাদের কাছে এটা গাত্রদাহের মতো মনে হয়েছে এবং সেই কারণে তারা এই যে কিন্ডারগার্টেন শিক্ষকদেরকে প্রণোদনা দেয়া তো দূরে থাক, আর্থিক সহায়তা দেয়া তো দূরে থাক, এখন কিন্ডারগার্টেন গুলোকে উচ্ছেদ করার জন্য আপনারা জানেন 9 আগস্ট একটা চিঠি দিয়েছে। চিঠির ভাষা শুনুন। গণমাধ্যম, সামাজিক মাধ্যম এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছু বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। এটা আপনি লিখবেন কেন? করোনায় তো অনেক মানুষ মারা যায়, আপনার নামটা যদি বলা হয় তখন আপনার কেমন লাগবে? রাষ্ট্রের কাছে একটা বিদেশে আন্তর্জাতিক মহলে যখন বলা হয় বাংলাদেশের 20টা স্কুল বন্ধ হয়ে গেছে, রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়ায়? সরকারের সুনাম কতখানি অক্ষুণ্ণ থাকে, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। আমি এখন বলবো যে এই ধরনের চিঠি দেওয়ার জন্যই কি আপনাদেরকে লাখ লাখ টাকা বেতন দিয়ে রাখা হয়েছে? আপনারা তারপরে করলেন কি, কিন্ডারগার্টেনের মাথায় একটা ঠোকর মেরে দিলেন যে ছাড়পত্র ছাড়াই কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা যেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারে। চিঠি দিয়ে দিলেন একদম সরকারি একটা চিঠি, তো আমরা বেদবাক্যের মতো মনে করি। চিঠিটা যখন পাবে তখন তো এটারে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা থাকবে। তা আপনি এটা কিভাবে করলেন? এই চিঠিটা কেন লিখলেন? আমরা এই চিঠি প্রত্যাহার দাবি করছি এবং আমাদের কিন্ডারগার্টেনের এই যে 10 লক্ষ শিক্ষক কর্মকর্তা কর্মচারী, 10 থেকে 12 লক্ষ, তাদের পরিবারের লোকজন সহ প্রায় 50 লক্ষ মানুষ হবে। এই মানুষগুলোর বুক পেটে আপনি লাথি দিলেন। যারা আজকে স্কুলগুলো বন্ধ থাকার কারণে বেতন দেয়নি, তারাও তো কিন্তু বেতনটা দিত, কিছুটা হলেও দিত, আবার একটা টিসি নেওয়ার সময়ও কিছু টাকা পয়সা লেনদেন হতো, এটাও আপনি বন্ধ করে দিলেন চিঠি দিয়ে। তো আপনারাই দেশটাকে পরিচালনা করছেন। আর এই জন্য কিন্ডারগার্টেন শিক্ষকরা, আমরা বুঝতে পেরেছি কিন্ডারগার্টেন শিক্ষকরা কেন প্রণোদনা পায়নি কিংবা তারা আর্থিক সহায়তার আওতায় আসেনি। তো এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য এই প্রেক্ষিতগুলো নিয়ে জনাব মোহাম্মদ আহসান সিদ্দিকী, সভাপতি, জাতীয় কিন্ডারগার্টেন স্কুল কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঐক্য পরিষদ, তাকে আহ্বান করব। ধন্যবাদ NECR টিভিকে এবং আজকের সঞ্চালক আব্দুল
ওয়াদুদ স্যারকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15ই আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্যের ঘাতকের বুলেটের আঘাতে নিহত সকল সদস্যদের। আমি সেই সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলাদেশ। আজকে আমরা এমন একটি পর্যায়ে উপস্থিত হয়েছি, এই বৈশ্বিক মহামারীর করোনার মধ্যে আমরা বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুল মালিক প্লাস শিক্ষক যারা আছে, তারা যে অসহায় জীবনযাপন করছি, এটা আমরা মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায়, আমরা এতিমের চেয়ে বেশি অসহায় অবস্থায় আছি। এই অবস্থায় আমাদের অনেকগুলি দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াগুলি তো পূরণ হচ্ছেই না, বরং আমাদেরকে গলা টিপে মেরে ফেলার মতো একটি পরিপত্র জারি করা হলো গত 9ই আগস্ট। যে পরিপত্রের মাধ্যমে যে আমাদের বিশেষ করে আমরা যে কিন্ডারগার্টেন স্কুল করেছি, সেই কিন্ডারগার্টেন স্কুলটা করাই যেন আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। এই অপরাধটার জন্য আমাদের যে শাস্তি, সে শাস্তির হয়তো বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় একটি পরিপত্র জারির মাধ্যমে আমাদের সে শাস্তি দিয়ে দিয়েছেন। আমরা দেখেছি এই পরিপত্র জারির আগ পর্যন্ত অনেক অভিভাবক আমাদের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু এই পরিপত্র জারির পর থেকে অনেকেই বলে যে আমরা আর স্কুলে আসবো না, স্কুলে ভর্তি হব না, অন্য স্কুলে চলে যাব বা সরকারি স্কুলে ভর্তি হব, সেখানে গেলে কোনো টাকা পয়সা লাগবে না। আমি মাননীয় সচিব মহোদয় সহ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি হয়তো এদেশের 1000 বা 2000 শিক্ষা কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যাবে, সেই 2000 কিন্ডারগার্টেন স্কুলের হয়তো বা সর্বোচ্চ 20,000 বা 25,000 ছাত্রছাত্রীর অভিভাবকের কথা চিন্তা করেছেন, কিন্তু আপনি কি এটা চিন্তা করেননি যে এদেশে আরো প্রায় 65,000 কিন্ডারগার্টেন স্কুল ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, যে এই প্রতিষ্ঠানের সাথে প্রায় 12 লক্ষ শিক্ষক কর্মচারী জড়িত আছে। এই 12 লক্ষ শিক্ষক কর্মচারীর কথা কি আপনার একটু বিবেকে বাঁধলো না? আমরা এইটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আহাজারির কথা জানাতে চাই যে আজকের এই আপনারা যারা সম্মানিত অতিথি আছেন, প্রত্যেকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর করার জন্য আমি আজকে বলছি যে এই 12 লক্ষ শিক্ষা পরিবারের সাথে, 12 লক্ষ শিক্ষক কর্মচারীর সাথে যে প্রায় 50 লক্ষ পরিবার জড়িত আছে, এই 50 লক্ষ পরিবার প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, কেউ বাংলাদেশের বাইরে নয়, প্রত্যেকেই বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর। আমরা সেই লক্ষ্যেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গড়তে প্রস্তুত, কিন্তু আমাদেরকে যেভাবে অবহেলা এবং নির্যাতন করা হচ্ছে, আমাদেরকে যেভাবে পদে পদে বাধার সম্মুখীন করা হচ্ছে, এই বাধাটি মাননীয় প্রধানমন্ত্রী যেন তার সুদৃষ্টি দিয়ে যেভাবে সারা বাংলাদেশকে উন্নয়নের পথে অগ্রযাত্রার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের এই প্রায় 50 লক্ষ শিক্ষা এই পরিবারকে যেন তিনি বাঁচিয়ে রাখার জন্য সেই পদক্ষেপ গ্রহণ করেন। আমরা ইতিমধ্যেই অনেক স্মারকলিপি প্রদান করেছি। আমরা বলেছিলাম যে আমাদের কিন্ডারগার্টেন স্কুলগুলিকে বাঁচিয়ে রাখার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হোক, কিন্তু সেটি অদ্যাবধি করা হয়নি। আমরা ইতিমধ্যে দেখেছিলাম, আমরা অনেক ব্যাংক থেকে ইতিমধ্যে এসএমই লোনের নিয়েছিলাম, কিন্তু এই করোনাকালীন সময়ে ব্যাংকগুলি আমাদের দিকে আর সে সহযোগিতা দিচ্ছে না। তারা বলছে যে আপনাদের স্কুল বন্ধ, আপনারা লোন নিলে লোন পরিশোধ করতে পারবেন না। কাজেই এই 12 লক্ষ শিক্ষক এবং প্রায় 65,000 শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি একটু বিবেচনা করে দেখুন এদেশের কত মানুষ বেকার হবে। এই বেকারের বোঝা সারা বিশ্বকে তখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে দেশের শিক্ষিত সমাজ কতটা অসহায়, কতটা করুণ অবস্থায় আছে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের অনেক কিন্ডারগার্টেন শিক্ষক তাদের শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে জীবন
এবং জীবিকার জন্য তারা বিভিন্ন জায়গায় ফল বিক্রি করছে, বিভিন্ন জায়গায় সবজি বিক্রি করছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে। এই অবস্থা কোনো জাতির উন্নতির জন্য কোনো শিক্ষা, কোনো সভ্য সমাজে কাম্য নয়। যেটা আমরা অনেকে অভিভাবক বলে যে আমার সন্তানকে আমরা ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো। আমি মনে করি যে দেশে শিক্ষকদের কোনো সম্মান থাকে না, যে দেশে শিক্ষকদের বাঁচিয়ে রাখার কোনো প্রচেষ্টা থাকে না, সে দেশের ওই ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিভাবে হবে? সে দেশে পরবর্তীতে দেখা যাবে বিভিন্ন ভাবে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট লাভ করে তারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত হবে এবং সেখানে সৃষ্টি হবে শাহেদের মতো ওইরকম বড় বড় ব্যক্তিদের, যারা এই দেশকে লুটেপুটে খাবে। এবারে আমরা দাদার কাছে আবার যাব, কবি অসীম শাহ। দাদাকে আমি খোলামেলা ভাবে বলি, দাদা এই যে এই দেশের সোনার মানুষ তৈরি করার জন্য যারা নিবেদিত ভাবে কাজ করছে, যাদের বেতন 1000, 2000, 3000 টাকা, এই বেতন পেয়ে তারা টিউশনির উপর নির্ভর করে ফ্যামিলি চালাচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রের একটা দায় দাদা। তো একই সাথে আমরা কবিদের মর্যাদা নিয়ে যে প্রশ্নটা আপনি তুলেছেন, এটা লাজবাব, আমাদের কাছে কোনো উত্তর নেই। কবিদের মর্যাদা সমুন্নতকরণ এবং শিক্ষকদের মর্যাদা সমুন্নতকরণের ক্ষেত্রে সরকারের কাছে মানে আপনার বক্তব্যটা কি, আমরা একটু পরিষ্কার করে যদি দাদা বলেন আমরা কি করতে পারি, বা আপনাদের সাজেশনটা কি সরকারের কাছে? যে আমার বাবা কলেজের শিক্ষক ছিলেন, মাদারীপুর কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন, ফলে শিক্ষকের জীবন কেমন হয় সেটা আমি জানি। শিক্ষকের সন্তান হিসেবে আমি নিজেকে গৌরবান্বিত বোধ করি। ফলে শিক্ষকদের কষ্ট আমি অনুভব করতে পারি। আমার তো দেখে শুনে মনে হচ্ছে যে এই রাষ্ট্রকে সত্যিকার অর্থেই আলোকিত মানুষ তৈরি করতে চায়, শিক্ষকদের সম্মান করতে চায়, কবিদের মর্যাদা দিতে চায়, নাকি এই রাষ্ট্র আসলে লক্ষ লক্ষ শাহেদ তৈরি করতে চায়? এই প্রশ্ন। এই শাহেদ, পাপলু, সম্রাট, পাপিয়া এগুলো কি আকাশ থেকে ভেসে এসেছে, নাকি তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি রাষ্ট্রের সম্পদ এবং প্রধানমন্ত্রীর ইমেজ নষ্ট করা? আমি বলি জাতীয় জীবনে আলোকের অভিশাপ, সেই শিক্ষকদের অবমাননা তারা পায় করতে। আমি একটা উদাহরণ দেই, এটা যে শুধু কিন্ডারগার্টেন বা অন্য স্কুলের জন্য প্রযোজ্য তা কিন্তু নয়। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এবং তার মহাপরিচালক কিছুদিন আগেই 150 কোটি টাকা বঙ্গবন্ধুর উপরে বই কেনার জন্য অবৈধভাবে খোলা টেন্ডার না দিয়ে অনেক প্রকাশককে নির্দেশনা দিয়েছেন, পরিপত্র দিয়েছেন। আমরা 15 জন কবি পত্রিকায় বিবৃতি দিয়েছিলাম, খ্যাতিমান প্রকাশকরা বিবৃতি দিয়েছিলাম। আমি নিজেও সমকাল পত্রিকায় এই 150 কোটি টাকা অবৈধভাবে কেনার বিরুদ্ধে একটি উপসম্পাদকে লিখেছিলাম। তাতে আপাতত স্থগিত আছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা যোগাযোগ মাধ্যমে ওই তালিকার মধ্যে যাদের নাম দেখেছি তাদের অনেকগুলো নামই ভুয়া। আমি প্রায় 6 দশক লেখালেখি করি, জীবনে তাদের নাম শুনিনি। তাদের নাম যে ভুয়া, এই ভুয়া নামগুলো দিয়ে তারা যে নিজেরা বই লিখে জমা দিয়ে ওই টাকা আত্মসাৎ করতো, এই ব্যাপারে আমার নিজের কোনো সংশয় নেই। তারা ওইসব নামগুলো আপনার শুনলে এক একটা বই তারা কিনতে চাইছে, তারই আয়োজন কিন্তু এখন চলছে। আপনাদের যারা একটু বয়সী তারা জানেন যে বঙ্গবন্ধু জীবিত থাকতে 1974 সালে কি ধরনের ষড়যন্ত্র হয়েছিল। পাটের গুদামে আগুন, সংসদ সদস্যদের মেরে ফেলা, টিআরটিসি বাস নষ্ট করে দেওয়া, ঈদের জামাতে গুলি করা, যে কর্মকাণ্ড করলে একজন সরকারের ইমেজ নষ্ট হয়, একটি সরকারের ইমেজ নষ্ট হয় এবং বঙ্গবন্ধুর মতো মহান নেতার ইমেজ নষ্ট হয়, তার জন্য যত ধরনের ষড়যন্ত্র করা দরকার ছিল সেগুলো তারা করেছে। আজকে শেখ হাসিনা যখন তার জীবনের মূল্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ডিজিটাল করার চেষ্টা করছেন, তখন বারবার এরা ঘুরে ফিরে অ্যানালগ করার চেষ্টা করছেন, অ্যানালগে থেকে যাওয়ার চেষ্টা করছেন। শুধু তাই না, অ্যানালগ থেকে সরিয়ে গিয়েও এই সব মানুষদেরকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা তারা নিয়েছে।
আসলে লুটপাট করার উদ্দেশ্যে, সহজ কথায় লুটপাট করারই তাদের উদ্দেশ্য। তাদের কোনো মহৎ উদ্দেশ্য নেই, তারা করছে রাষ্ট্রের সুবিধার জন্য বা জাতীয় সুবিধার জন্য তারা করছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। অতএব সমস্ত শিক্ষক যদি 12 লক্ষ বা 20 লক্ষ শিক্ষক থেকে থাকেন, তাহলে তাদের উচিত হবে এটি নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে বুঝিয়ে দেওয়া দরকার যে শিক্ষক ছাড়া, শিক্ষকদের সম্মান ছাড়া জাতির উন্নতি হতে পারে না। যেসব মন্ত্রী মানে বিভিন্ন মন্ত্রণালয় আছে, তাদের লেখাপড়ার দৌড় কি আমরা জানি না? তারা কতটুকু শিক্ষিত আমরা জানি না? তারা কতটুকু এগোতে পারে জানি না? শুধু রাজনীতি করার কারণে আজকে তারা মন্ত্রিত্ব পেয়েছেন কিংবা তারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হয়ে আছেন, তাদের যোগ্যতা কতটুকু আজকে যদি নিরপেক্ষ ভাবে পরীক্ষা করা, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্নবোধক চিহ্নের অবকাশ আছে। চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের অনেকেই আছে যারা আমাদের নখের যোগ্য নয়, তারা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে আছে এবং সেইখানে গিয়ে আমাদের উপর খবরদারি করার চেষ্টা করছে। শিক্ষকদের উপর যারা খবরদারি করার চেষ্টা করে, তারা সমাজে মানে কি বলবো, আমার নিন্দার কোনো ভাষা নেই। শিক্ষককে যে জাতি সম্মান করতে পারে না, যে আমলাদের সম্মান করতে পারে না, যে মন্ত্রীর সম্মান করতে পারে না, তাদের সম্মান করার কোনো দরকার আছে? তাদের মানার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। রাষ্ট্র পরিচালনার জন্য মন্ত্রীর দরকার আছে, আমলাদের দরকার আছে, বুঝি, কিন্তু তার মানে এই না যে আপনারা আপনাদের খুশি মতো চলবেন, আপনারা লুটপাট করবেন আর আমরা চিরকাল চুপ করে বসে থাকবো, আমাদের কলম চুপ করে বসে থাকবে, আমাদের মুখ চুপ করবে, আমরা নির্বাক বোবা হয়ে থাকবো, এটা ভাবার কোনো কারণ নেই। প্রতিবাদের ভাষা তুলতেই হবে, কারণ প্রতিবাদ ছাড়া কোনো সত্যকে পূর্ণ করা যায় না। প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। যদি আপনি সৎ থাকেন, আপনি যদি ন্যায়ের পথে থাকেন, তাহলে আপনি সত্যি কথা বলে দেখবেন, ওরা কিন্তু ভয় পাবে। কারণ ন্যায়ের কাছে ওরা পরাজিত, সত্যের কাছে ওরা পরাজিত। আমরা সত্য পথে আছি, ন্যায়ের পথে আছি, শিক্ষকরা ন্যায়ের পথে আছে, সত্যের পথে আছে। অতএব আমাদের কাছে ওদের পরাজিত হতে হবে। একটা সময় আছে, আমরা দেখেছি বিপদের মুহূর্তে যখন রাজনৈতিক নেতৃত্ব এগিয়ে আসতে পারেনি, তখন কবির এগিয়ে আসছে। আপনারা জানেন যে ৭২ বঙ্গবন্ধুকে হত্যার পর প্রথম যিনি প্রতিবাদ করেছিলেন তার নাম কবি নির্মলেন্দু গুণ। আজ কারো রক্ত চাইতে আসেনি, আমি শেখ মুজিবের কথা বলতে এসেছি। সাহস নিয়ে, তার মুখে বল নিয়ে বাংলা একাডেমি মঞ্চে দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন। তার জন্য তাকে লাঞ্ছিত হতে এবং তার জীবনে যেতে পারতো, ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন। তখন কবিদের প্রয়োজন পড়েছে। যখন কোনো আপনি স্লোগান লিখবেন, যখন আপনি রাষ্ট্রীয় করে প্রয়োজন পড়বে, তখন কবিদের ডাক পড়বে। যখন রাষ্ট্রীয় কোনো প্রয়োজন পড়বে, তখন শিক্ষকদের প্রয়োজন ডাক পড়বে। আর যখন শিক্ষকরা বিধ্বস্ত, কবিরা বিধ্বস্ত, তখন আপনারা উল্টো কাজ করবেন, তারা যাতে আরো শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। আর আমরা চুপ করে বসে থাকবো, এটা ভাবার কোনো কারণ নেই। প্রতিবাদের ভাষা আমরা জানি, আমাদেরকে বাধ্য করবেন না প্রতিবাদের ভাষা। জানি আপনারা অনেক ক্ষমতা আছে, আপনাদের পুলিশ বাহিনী আছে, আপনারা শক্তিশালী, আমরা অস্ত্রহীন, কিন্তু আমাদের অস্ত্র আপনারা জানেন অসির চেয়ে মসির শক্তি অনেক বেশি। আমাদের কলম যদি একবার ঘুরে দাঁড়ায়, তাহলে আপনাদের ক্ষমতার মস্তক থেকে চলে যেতে পারে। অতএব সাবধান থাকবেন, আপনারা এমন কাজ করবেন না যাতে আমাদের কলম ঘুরে না যায়। কবিদের সম্মান করুন, শিক্ষকদের সম্মান করুন, আপনাদের আমরা সম্মান করবো। তাহলে আপনার সম্মান পাওয়ার যোগ্য না। কবি লেখকদের অপমান করে, শিক্ষকদের অপমান করে আপনারা প্রত্যাশা করবেন না আপনাদের সম্মান করবো, আপনাদের মর্যাদা দেবো, তা কখনোই হবে না। জি দাদা, আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আমরা এবার মহেশপুর এবং কোটচাঁদপুরের কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ নবীন আওয়াজ ভাইকে আমরা প্রথমার্ধে ভালো শুনতে পাইনি, এবার তাকে একটু বেশি সময় বাড়িয়ে দিব, আমরা তার কথাগুলো শুনবো। নবীন আওয়াজ ভাই, আপনি শুনেছেন, দাদাও বলেছেন যে 150 কোটি টাকা ডিডি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং গতকালকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে ডিডি পোস্টাল। এই যে ডিডি সাহেবরা যা করছেন, এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, এবং আমি একটা উদাহরণ দিয়েছি 9 তারিখে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যে চিঠি দিয়েছেন, এই কাজগুলো কিন্তু সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং ব্যাপকভাবে ক্ষুণ্ণ করছে। ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী তার একটা আর্টিকেলে লিখেছেন, শিক্ষকরা পেশা বদলাচ্ছেন। এই যে শিক্ষকদের এই যে অবদমন, এটা রাষ্ট্রের জন্য কিন্তু সুনাম বয়ে আনবে না, সুনামকে ক্ষুণ্ণ করবে। এই বিষয়গুলো সামনে নিয়ে এই যে আজকে আমরা বলতে হচ্ছে যে বঞ্চিত হয়েছে আমাদের শিক্ষকরা, কবিরা, এই বঞ্চিতদের পক্ষে আপনার কি অবস্থান থাকবে? এবং সরকারের একজন কাছের লোক হয়ে এবং সক্রিয় রাজনীতিবিদ হিসেবে, সাবেক সংসদ সদস্য হিসাবে এবং একজন ছাত্রনেতা, যুবনেতা, তারপরে আপনি ধারাবাহিকভাবে
যে রাজনীতি করে আসছেন, আপনার এই যে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমাদেরকে যদি বলেন। ধন্যবাদ অজিত ভাই। অনেক কথা আছে আপনি বলেছেন, বলে শেষ করা যাবে না। তারপরেও আমি অসীমদার কথা থেকে শুরু করি। অসীমদার জি। একটা কথা বলেছেন ৭৪ সালের কথা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি মাত্র ৩.৫ বছর ক্ষমতায় থাকতে পেরেছিলেন। চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা চারিদিক দিয়ে পরিবেশটা এত নোংরা করে ফেলেছিল, ওই নোংরা পরিবেশ করেই কিন্তু বঙ্গবন্ধুকে সেই সময় হত্যা করে আওয়ামী পরিবারকে পিছিয়ে দিয়েছিল তারা। খোঁজ নিয়ে দেখেন কারা তারা। ঠিক তেমনি ভাবে অসীমদার এই কথায় আমি বলতে চাই, অসীমদা কিন্তু চমৎকার একটি বিষয় নিয়ে এসেছে। আজকে এই অসীমদা যদি আজকে এই চ্যানেলের মাধ্যমে, আপনার মাধ্যমে না আসতো, তাহলে আমার অনেক কথা মনে হতো না। আমি উপলব্ধি করতে পারছি আমাদের জাতীয় নেতারা, আমাদের নেতৃবৃন্দ কিন্তু বারবার বলেন, এখনো কিন্তু আপনি দেখবেন বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন পত্রিকায় লেখা কিন্তু চোখের সামনে চলে আসে। ওনারা কিন্তু বলেছেন অনুপ্রবেশকারীরা, হাইব্রিড, গাউয়া, এই শব্দগুলো কিন্তু নেতৃবৃন্দ বলেছেন। এই তারাই কিন্তু, আমি যতটুকু জানি, তারাই কিন্তু ভিতরে ঢুকে সেই ৭৪ সালের মতো পরিবেশ একটু উল্টো দিকে ঘুরিয়ে পরিবেশ নষ্ট করে, বিশেষ করে নির্মলেন্দু গুণ, ওনার মতো একজন কবি, আজকে অসীম সাহার মতো একজন কবি, ওনাদের নাম থাকে না। এই যে লজ্জা, এই লজ্জা কার? এটা কারা করেছে? আপনি তার নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। ওই ধরনের অনুপ্রবেশকারীরা যারা পরিবেশ ঘোলাটে করতে যাচ্ছে, পরিবেশ নষ্ট করে বঙ্গবন্ধুর কন্যাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেকায়দা ফেলার চেষ্টা করতে, তারাই করছে কিনা এটি খোঁজ নিলেই পেয়ে যাবেন। কিন্তু এটি গেল অসীমদার কবিতার কথা বলবো, কবির কথা বলবো। উনি বলেছেন একটি কথা, যে এই পাণ্ডুলিপি থেকে শুরু করে প্রিন্টিং শাখায় যারা কাজ করতে দায়িত্ব পালন করছে, ওনারা ব্যবসা করে দিচ্ছেন, ওনারা কিন্তু বাণিজ্য করে যাচ্ছেন। এই কবিদেরকে সামনে রেখে যে বাণিজ্য করে যাচ্ছেন, এই বাণিজ্যের জায়গাটিতে কিন্তু চরম ধরনের অনিয়ম আছে। একটি বিষয় আমি বলি অতুল ভাই, মানিক চৌধুরী, কথাটা কিন্তু মনে রাখতে হবে, সব জায়গায় কিন্তু বাণিজ্য শব্দটি আছে। আমরা কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কিন্তু সরকার প্রচুর তৎপর, প্রচুর তৎপর। কিন্তু এই জায়গাটিতে আমার মনে হয় তৎপর হওয়ার দরকার আছে। সরকারের কোন একটি মাধ্যম যদি এই জায়গাতে হাত না দেয়, এই নিয়ন্ত্রণ ক্ষমতা যদি না রাখেন, তাহলে কিন্তু পরিবেশ ঘোলাটে করতে পারে, নষ্ট করতে পারে অনুপ্রবেশকারীরা, তারা কিন্তু বসে নেই। আমি শিক্ষকদের কথা বলবো। কিন্ডারগার্টেনের আহসান সিদ্দিকী বলেছেন একটি কথা, আমি আহসান সিদ্দিকী সাহেবকে বলবো, আপনার এখানে তথ্য পেয়েছেন 12 লক্ষের কথা বলেছেন আপনি, 60,000 65,000 প্রতিষ্ঠানের কথা বলেছেন। আমি যতটুকু জানি 6 থেকে 7 লক্ষই হোক, আমি যদিও পড়েছি 6 থেকে 7 লক্ষই হোক, তারা তো মানুষ, সেগুলো তো, সেই মানুষগুলো তো একটা সংসার চালায়, একটা পরিবার চালায়। বাংলাদেশে একজন মানুষ যদি মারা যায়, মৃত্যুবরণ করে বা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তার জন্য কত তথ্যেন, তাদের মধ্যে কারোর কিছু অনিয়মের জন্য আপনি চালাতে কিন্তু অবশ্যই বেগ পেতে হয়। পাশাপাশি আপনার মধ্যে, আপনার এই গ্রুপের মধ্যে বা আপনার এই সংসারের মধ্যে কিছু লোকের কারণে আপনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন। আবার পাশাপাশি যেটি হচ্ছে, সেটি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, আমার একটি কলেজ আছে, ট্রেনিং কলেজ, বেসরকারি। সেই কলেজ চালাতে যেয়ে সেই অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম আমি, দীর্ঘদিন চালিয়েছি। আমাদের সেই কলেজগুলোর মধ্যেও কিন্তু অনিয়ম ছিল। কিছু কলেজের কারণে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হয়েছি, কিন্তু প্রশ্নবিদ্ধ মানেই কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু একরকম ভাবে দায়ী না। কিন্তু এটা সুযোগ নিয়েছে কারা জানেন? সরকারি প্রতিষ্ঠানের যারা শিক্ষক এবং শিক্ষকদের সাথে যারা নাকি এই প্রতিষ্ঠান চালায়, অ্যাসোসিয়েশন আছে, তারা। আমি বাস্তব ভিত্তিক কথাটা বলি, আপনি শুনে রাখেন। সরকারি প্রতিষ্ঠানের যারা বেতন পাচ্ছে, সরকার কিছু নিয়ম নীতি করতে যাচ্ছেন। যদি সরকারি প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী না থাকে, সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। সুযোগ সুবিধা না দেওয়ার কথাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সরকার। ষড়যন্ত্র করে আপনাদের প্রতিষ্ঠান বন্ধ হলে এই শিক্ষার্থীগুলো ওই সরকারি প্রতিষ্ঠানে যাবে, গেলে তবে সরকারি প্রতিষ্ঠানের কোনো ইফেক্ট হবে না। এই কারণে এই জিনিসটি ধরে রাখার জন্য আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করে এটি করেছে
আবার পাশাপাশি আপনাদের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো প্রশ্নবিদ্ধ জায়গায় আছে, অবশ্যই কিছু অনিয়ম আছে, সেই অনিয়মগুলো দূর করে আমার মনে হয় কিন্ডারগার্টেন শিক্ষাকে আপনি সামনে এগিয়ে নিতে পারেন। আমি এই দুটো বিষয় তুলে ধরবো। একটি হচ্ছে কবি এবং দাদাদের পক্ষ থেকে যে প্রকাশনার শাখায় একটা শ্রেণী আছে, ওই শ্রেণীটি দাদাদেরকে বাণিজ্যের মতো ব্যবসায়ী পণ্য হিসেবে ব্যবহার করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে টিকে না থাকে তার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করছে। এই চক্রান্তই কিন্তু বড় না, বড় কথা হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে আজকে 12 বছর একাধারে ক্ষমতায় আছেন। তিনি ক্ষমতার থেকে দেশ পরিচালনা করতেছেন, এমন একটি জায়গায় নিয়ে গেছেন অর্থনৈতিকভাবে দেশটাকে, অন্য কোনো সরকার এসে বাংলাদেশকে এভাবে চালাতে পারবে না। যেহেতু পারবে না, সেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বারবার চক্রান্ত হচ্ছে। আপনারা নিজেরাই জানেন, 21শে আগস্টের মতো একটি ঘটনা মানিক চৌধুরী ছিল, আমরা ছিলাম। আমরা সেই সময় আমাদের কাছে 0 পয়েন্ট থেকে সেই বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত আমরা যুবলীগের যারা নেতা ছিলাম, আমাদের নেতাদের চেয়ারম্যান সাধারণ সম্পাদকের নির্দেশনা মেনে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা রিসিভ করবো। সেই দিন যে ঘটনা ঘটেছিল, সেদিনের পর থেকে বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকার কথা ছিল না, আওয়ামী লীগের নেতাদের বেঁচে থাকার কথা ছিল না। কত বড় চক্রান্ত করেছিল। ঠিক এমনি ভাবে বঙ্গবন্ধু কন্যাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন চক্রান্তের মধ্য দিয়ে, পারেনি তারা। আজকে বিভিন্ন রকমের চক্রান্ত চলছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে। এই ধরনের বিশেষ করে কবি সাহিত্যিকদেরকে যদি কোণঠাসা করে ফেলতে পারে, বিশেষ করে যারা বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। আমাদের সবাইকে এই চক্রান্ত রুখে দাঁড়াতে হলে সচেতন হতে হবে। আমাদের তথ্য উপাত্ত জায়গায় পৌঁছে দিতে হবে। সেই জায়গাটি কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত জায়গাগুলো আমরা খুঁজে বের করবো। সেসব জায়গায় আমরা বিভিন্ন রকমের চক্রান্তের কথা তুলে ধরবো। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, যাকে আমি অত্যন্ত কাছে থেকে চিনি, জানি। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনাকে অতি বিশ্বাস করেন বিধায় উনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছেন। আজকে তিনি কিন্তু বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতো। কিন্তু আমি একটি জিনিস জানি, কিছু কুচক্রী মহল বঙ্গবন্ধু কন্যাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন রকমের চক্রান্তে ফেলে, ষড়যন্ত্রে ফেলে প্রশ্নবিদ্ধ করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই বিষয়গুলো রুখে দেওয়ার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করব, আজকে যে জায়গাটি দাঁড়িয়ে বসে আমরা কথা বলছি, বিশেষ করে এনেই তার এইরকম একটি চ্যানেলের মধ্য দিয়ে আমরা যে কথাগুলো বের করছি, এই কথাগুলো কিন্তু মাঠ পর্যায়ের কথা, এই কথাগুলো কিন্তু বাস্তব কথা, এই কথাগুলো কিন্তু সমাজের মানুষের মধ্যে যে আলোচনা হচ্ছে সেই আলোচনার কথা। আজকে যেখানে অসীম শাহ, নির্মলেন্দু গুণ সহ ওনাদের মধ্যে আলোচনা হয়, কারা তারা যারা চক্রান্ত করে নির্মলেন্দু গুণ এবং অসীম শাহর মতো বঙ্গবন্ধুর ভক্তদেরকে, বিশেষ করে নির্মলদার সেই কবিতা আমরা এখনো কিন্তু বারবার বলে যাই। বঙ্গবন্ধুর প্রতি কত দুর্বলতা ছিল, কত অনুভূতি ছিল, কত ভালোবাসা ছিল, সেই মানুষগুলো আমরা ঠেলে দিয়ে প্রশ্নবিদ্ধ করতে চাই, পরিবেশকে ঘোলাটে করতে চাই। তারা কারা? সেই জন্য আমি বলতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, আপনি আপনার বিভিন্ন সেক্টর দিয়ে, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর মাধ্যম দিয়ে আপনি জরিপ করে খুঁজে বের করেন কারা এই চক্রান্তের সাথে সম্পৃক্ত আছে, কারা বিশেষ সুযোগ সুবিধা নিতে চায়, কারা এককভাবে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করতে চায়। সরকারি প্রতিষ্ঠানের কিছু কিছু কর্মকর্তা কর্মচারী, কিছু যারা নিজেরা পরিশ্রম না করে, কষ্ট না করে, কোনো সময় না দিয়ে, মানে এই অ্যাসোসিয়েশনের মাধ্যম দিয়ে ওই কিন্ডারগার্টেন সহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পিছনে ঠেলে দিয়ে এবং এই প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে, মাননীয় সচিব মহোদয়ের কাছে প্রশ্নবিদ্ধ করে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন চিঠি চালাচালি করে, আমি মনে করি সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষকদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছি, একসময় এই শিক্ষকরাই কিন্তু আন্দোলনে নেমে যাবে। এই ধরনের আন্দোলনে নামিয়ে দেওয়ার জন্য কিন্তু চক্রান্তটি হচ্ছে কিনা এটি খতিয়ে দেখার দরকার আছে। আমি
শিক্ষামন্ত্রী মহোদয়কে হ্যাঁ, আবারও বিনীতভাবে অনুরোধ করবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এককভাবে কিন্তু দেশ চালাচ্ছেন না। আপনারা প্রত্যেকটি মন্ত্রণালয়ে দায়িত্বে থেকে আপনারা নিজ নিজ জায়গা থেকে যদি সঠিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আপনারা দায়িত্বটি পালন করেন সঠিকভাবে, আমার মনে হয় সেই কুচক্রী মহল, সেই ষড়যন্ত্রকারীর যারা বাংলাদেশের মাটিতে বারবার এসেছে, সেই নবাব সিরাজউদ্দৌলার সময় হয়েছে, বঙ্গবন্ধুর সময় হয়েছে, চক্রান্তকারীরা কিন্তু বসে থাকে না, এখনো চলছে। এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমার মনে হয় আপনাদেরকে বিশ্বাস করে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে কাছে টেনে নিয়েছেন, আপনারাই পারেন বঙ্গবন্ধুর কন্যাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দিতে পারেন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজেই প্রত্যয় ব্যক্ত করেছেন 41 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত একটি বাংলাদেশ দিবেন। তিনি যে পারেন, তিনি যে পেরেছেন, এটি প্রমাণ করেও দিয়েছেন। শুধু তাকে সহযোগিতা করার দরকার। সেই সহযোগিতার হাত আপনারা প্রত্যেকেই যারা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আছেন, আপনারা নিজ নিজ জায়গা থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি সহযোগিতা করেন, অবশ্যই এই বাংলাদেশে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা হবেই হবে। বঙ্গবন্ধুর কন্যা যে প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ হবে একটি উন্নত বাংলাদেশ, অবশ্যই সেই উন্নত বাংলাদেশ হবে। আমরা সেদিকে এগিয়ে যাব আশা করি। আজকের NHR টিভির মাধ্যমে বিশেষ করে আমাদের অদূত ভাই যে ভূমিকা রেখেছেন, আমার বন্ধু মানিক চৌধুরী, আমাদের আছেন অসীম সাহা সহ যারা এই ভূমিকা রেখেছেন, আমি ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যম দিয়ে বাঙালি জাতি যারা জেনেছেন, অন্তত পক্ষে এই সচেতন হয়ে আগামী দিনে এই শিক্ষক মহল সহ কবি সাহিত্যিক সহ যারা আছেন এই বাংলাদেশকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, তাদের জন্য অন্তত পক্ষে কিছু একটা করার উদ্যোগ নিয়ে আমরা আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অবশ্যই করতে চাই, উন্নত একটি বাংলাদেশ করতে চাই। সেই উন্নত জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো সারা পৃথিবীর কাছে। জননেত্রী শেখ হাসিনার মাধ্যম দিয়ে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই। জি, ধন্যবাদ নবীন নওয়াজ ভাই। আমি আবার আসবো আপনার কাছে। জি জি, আপনি যান অন্যদিকে যান। হ্যাঁ, প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক ভাই, আপনি জানেন যে আমার বাবা একজন ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাস্টার। তো আপনি জানেন যে আমি ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠান পরিচালনা করি এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের শিক্ষা সচিব হিসেবে দায়িত্বে রয়েছি। তো আমার সাথে কিন্তু সাংবাদিক হওয়ার কারণে সবার যোগাযোগ হয়, সবগুলো সংগঠনের যোগাযোগ হয়। তো তারা এই যে চিঠি পাওয়ার পরপরই কিন্তু তারা একটা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছিল এবং আমি বলেছি যে না, এটা শোকের মাস, এই মাসটা শেষ হলে সেপ্টেম্বরে আপনারা আন্দোলনে নামবেন, কারণ এই শোকের মাসে আরেকটা ব্যথা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সহ্য করবেন না। তো আমার কথা শুনে তারা আন্দোলন থেকে আন্দোলনটাকে শিফট করে পরের মাসে নিয়ে গেছে। তো মানিক ভাই, আপনি যদি বলেন এবার আমাদের এই যে শিক্ষক সমাজ বা কবিরা, তাদের যে মর্যাদার প্রশ্ন উঠেছে জাতীয় ক্ষেত্রে, আপনি একজন জাতীয় শিক্ষক নেতা হিসাবে এই বিষয়টিকে যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন, এটা সলিউশনটা কি হইতে পারে? ধন্যবাদ। আমাদের প্রিয় সাংবাদিক স্নেহাস্পদ আব্দুল ওয়াদুদ, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক। NHR কে আমি আবারও অভিনন্দন জানাই। আসলে এই পর্যন্ত আমাদের সাবেক সংসদ সদস্য যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জনাব অধ্যক্ষ নবীন নওয়াজ সাহেব এবং আমাদের 21 পদকপ্রাপ্ত অসীমদা অনেক চমৎকার কথা বলেছেন। অসীমদার কথার মধ্যে থেকে কিন্তু আমরা যেমন আশ্বস্ত হতে পারি না, আমরা কিন্তু একটা ভয়ঙ্কর মেসেজ কিন্তু দাদার মুখ দিয়ে চলে আসছে। আমরা কোথায় যাচ্ছি আসলে এখানে? আমরা যদি জানি, আপনি জানেন যে মায়ানমার থেকে যে 10 লক্ষ লোক আসছে আমাদের দেশে, তাদেরকে আমরা লালন পালন করছি দীর্ঘদিন। আর আমার দেশের মানুষ, আমি জানি না আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজটা যায় কিনা। আমি একবারে নিশ্চিত যে আপনাদের এই মেসেজগুলো, আপনাদের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যায় না। আমরা যতদূর দেখেছি, ছোট মানুষ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি একবার দেখা করার সুযোগ হয়েছে, আমরা যতটুকু ওনাকে জেনেছি, দেখেছি, ছাত্র জীবনে যতটুকু দেখেছি, উনি অত্যন্ত মানবিক। আপনাদের এই মেসেজগুলা ওনার আশেপাশে যারা আছেন, আমার মনে হয় মিডিয়া থেকে আপনাদের মেসেজগুলো উনি পান না। আমি নিশ্চিত, আমি এই জিনিসটা এনশিওর করা যায় নাই। আমার মনে হয় এই যে আপনারা যে অর্থনৈতিক যে জাতির যে ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি যখন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী অনুধাবন করতে পারলেন। উনি 72,000 এবং 775 কোটি টাকা উনি অনুপ্রেরণা দিলেন। এর মধ্যে কিন্তু আপনি দেখেন কাদেরকে দিয়েছে,
উনি শিক্ষা ঋণের জন্য দিলেন, শিল্প ঋণের জন্য দিলেন 30 কোটি টাকা, ক্ষুদ্র মাঝারি যারা তাদের দিলেন 20 কোটি টাকা, রপ্তানির জন্য 5 কোটি টাকা দিলেন, যারা 5,000 কোটি টাকা দিলেন, অনেক বিভিন্ন সবাইকে দিলেন। ইভেন আপনি জানেন যারা 10 টাকা কেজিতে চাল, তাদের জন্য উনি টাকা দিলেন। কিন্তু তাহলে যে শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত, এই অমানবিক কাজটা তো উনি করতে পারেন না, আমরা যতদূর জেনেছি। আমরা ওনার আশেপাশে যারা আছেন, আমি আহ্বান করব ওই আপনাদের মেসেজ গুলা, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে দয়া করে আপনি একচুয়ালি কথাগুলো শুনেন। আন্দোলন সংগ্রাম করে আপনার কোনো কিছু আদায় করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছ থেকে আমরা কিন্তু আশা করি না। কারণ এই 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 প্রণোদনা, এই শিক্ষকটা আজকে রাস্তায়, শুধু কিন্ডারগার্টেনের শিক্ষক না, এখানে ইবতেদায়ী শিক্ষক আছেন প্রায় 4,500 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আছেন, এখানে কারিগরিতে কিছু শিক্ষক আছে, নন এমপিওতে আছেন, অনার্স মাস্টার্স করা শিক্ষক আছেন যারা কিন্তু এমপি ভুক্তি না। এইগুলো প্রত্যেকটা মানুষের জন্য তো আজকে আপনি প্রধানমন্ত্রী। আপনি আজকে কেন আপনি এদেরকে দিচ্ছেন না আপনার টাকা? আমরা এত বড় পর্দা সেতু করতে পারছি, আমরা এত বড় বড় কাজ করছি, একজন শিক্ষক, এই কতগুলো শিক্ষককে আপনি আজকে কবি, যাদেরকে আমি নিজের কাছে খুবই খারাপ লাগতেছে, আমাদের প্রিয় অসীমদা যে কথাগুলো বললেন, যাদের নাম নিয়ে আমরা প্রতিনিয়ত ছোটকাল থেকে জানি যে তারা প্রগতির, মুক্তিযুদ্ধের চেতনাধারী একজন মানুষ, মুক্তিযুদ্ধের চেতনাকে যিনি ধারণ করেন, যে মানুষগুলো, এই বড় বড় মানুষগুলো, বিখ্যাত মানুষগুলো আজকে তাদের 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 মর্যাদার ক্ষেত্রে তারা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে চলে আসছে। এটা আমার দেশের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমার মনে হয় সুখকর কিছু না। আমি এইটুকু আর শুধু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এই যে কিন্ডারগার্টেন শিক্ষক আন্দোলন সংগ্রাম কেন করতে হবে? আপনি তো বারবার বলছেন যে আন্দোলন সংগ্রাম করতে হবে না, আপনি এই দেশের মানুষের সব চেতনার জায়গায় আপনি এই দেশের মানুষকে ভালোবাসেন, আপনার বাবা এই দেশের মানুষকে ভালোবেসে জীবন দিয়েছে, আপনি এই দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের শিক্ষকদের ভালোবাসেন, এই দেশের শ্রমিকদের ভালোবাসেন, যুবকদের ভালোবাসেন, এই দেশের বিক্ষোভজীবী 10,000 টাকা আপনার দিয়েছেন কয়েকদিন আগে, জোগাড় করে তাকেও ঘর করে দিয়েছেন। আপনি এই শিক্ষকদের পাশে দাঁড়ান, আপনার এই শিক্ষকরাই আপনার এই মুক্তিযুদ্ধের চেতনাকে যৌক্তিক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো তারা ভূমিকা পালন করবে। আজকে কারোর সাথে কারো কোনো প্রতিপক্ষ না। আজকে এই শিক্ষকটা যে দুর্বিষহ অবস্থায় আছে, রাষ্ট্রের উচিত তাদের প্রণোদনা দিয়ে, তাদের শুধু প্রণোদনা, অর্থ সাহায্য তাদেরকে দেয়া, অথবা তারা এখন যে আইসিটি যুগ, আপনি জানেন এই শিক্ষা ব্যবস্থা আইসিটি সব জায়গায় নাই, সুযোগ সুবিধাটা নাই, ইন্টারনেট ডাটা সবাই কিনতে পারে না, সেই জায়গাগুলো তো আপনাদের এই জায়গায় আপনারই করা দরকার। মাননীয় শিক্ষামন্ত্রী, বারবার একটা কথা আমরা বলি, আপনি শিক্ষা ব্যবস্থাটা এই করোনাকালীন অবস্থায় অস্থিতিশীল অবস্থা আছে, এই অবস্থাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি সবার সাথে বসেন, আপনি কথা বলেন কিভাবে আপনি সরকার দিতে পারে। সরকারের তো টাকার অভাব নাই, মাননীয় প্রধানমন্ত্রীকে কেন আপনি বলছেন না? মাননীয় শিক্ষা সচিব বলছে আপনি কেন বলছেন না? এই মানুষগুলো এই সমস্যাগুলো আছে, কেন আমার ডিজিএফআই, আমাদের বিভিন্ন সংস্থা, এসবি, এনএসআই, আপনারা কেন তথ্য দিচ্ছেন না যে এই শিক্ষকগুলা আপনারা দুর্বিষহ জীবন যাপন করছে? আমি জানি না, একজন শিক্ষক যদি ডাব বিক্রি করে এই জাতির কি সম্মান বাড়বে? একজন শিক্ষক যদি পেশা বদল করে এই দেশের শিক্ষা ব্যবস্থা বাড়বে? এই আমাদের ওয়াদুদ সাহেব একটা বিজ্ঞাপনের কথা বললেন, একটা প্রজ্ঞাপনের কথা বললেন, মাননীয় শিক্ষামন্ত্রী, এই প্রজ্ঞাপনটা তো অন্যভাবে দেওয়া যেত। আপনি কেন এত কথা এই বিষয়টা, এটাকে আরো অনেক ইজি ভাবে বলা যেত। আজকে তাদেরকে আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে যে উদ্দেশ্য আদর্শ নিয়ে শিক্ষাটাকে আপনি আজকে গত 30 বছরে, গত 20 বছরে আজকে শিক্ষাটাকে যে একটা যুক্তি বা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছিলেন, করোনাকালে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে, আপনি কেন এটাকে এখনো হাত দিচ্ছেন না? আপনি অনলাইন মিটিং করেন অনেক জায়গায় আমরা দেখছি, কিন্তু এখনো শিক্ষকদের সাথে মিটিং বসেন না, আপনি কথা বলেন না, আপনার প্রতিটা জায়গায় জায়গায় কি হচ্ছে আপনি খবর নেন। আপনি কারিগরি শিক্ষার কথা বলছেন, কারিগরি শিক্ষা আজকে কি অবস্থায় আছে? আমরা কারিগরি শিক্ষা প্রতি উপজেলা একটা করে প্রতিষ্ঠান করার পর কোথায় আছি আমরা? এই কিছুদিন আগে সিদ্ধান্ত নিলেন আপনি আপনি তো সিদ্ধান্ত নেওয়ার পরের বিষয়, কিন্তু আজকে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখা, তাদের প্রতিষ্ঠানের কথা বাদ দিলেন, এই আদম সন্তানগুলোকে বাঁচিয়ে রাখার কাজ, দায়িত্বটা কার? রাষ্ট্রের। তাদেরকে তাদের সাথে বসতে পারেন, কথা বলতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, সরি জি মানিক ভাই, আমরা সময় মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আমি আবার আপনাকে একটু সময় দিব মানিক ভাই, মানিক ভাই, আমরা আবার আপনার কাছে আসবো। আমাদের সময় তো সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে গিয়েছে প্রায়।
তো আমরা আজকে আপনার আপনার বক্তব্য থেকে আমরা একটা জিনিস ধরে নিতে পারি, যেন আর যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হয়, এইটার ব্যাপারে না, নিশ্চয়ই, রাষ্ট্র নিশ্চয়ই। দায়িত্ব নিবে। নিশ্চয়ই, শিক্ষা অবশ্যই রাষ্ট্রের মন্ত্রণালয়, দায়িত্ব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেন দায়িত্ব নেয়। তো এবার আমরা আবারও দাদার কাছে ফিরে আসছি। দাদা 21 পদকপ্রাপ্ত এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহপাঠী। তো দাদার কাছে তো আমাদের আবদারও বেশি, এবং জাতীয় মানবাধিকার সোসাইটি, দাদা মনে পড়ে কিনা, জাতীয় মানবাধিকার সোসাইটি আপনাকে প্রথম সম্মাননা দিয়েছিল 21 পদক পাওয়ার আগে। এবং এটা এই জাতীয় মানবাধিকার সোসাইটির টিভি চ্যানেল, এটা আমরা এখন অনলাইন বেসিস শুরু করেছি, পরবর্তীতে দেখা যাক কি হয় এটার ভবিষ্যৎ। তো দাদাকে আমি রিকোয়েস্ট করব যে এনএচআর টেলিভিশনের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে 1 মিনিট দাদা বলেন। একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে লেখকদেরকে, কবিদেরকে, শিক্ষকদেরকে অসম্মান করে কোন জাতি ইতিহাসের পাতায় নাম লিখতে পারে না। বঙ্গবন্ধু ইতিহাসের পাতায় নাম লিখেছিলেন এমনি এমনি না, অনেক ত্যাগের ফলে সেটা হয়েছিল। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা এই পর্যন্ত বাংলাদেশের জন্য যা করেছেন এটা অকল্পনীয়। শেখ হাসিনা ছাড়া এটা অকল্পনীয়। কিন্তু তার অর্জনগুলোকে ধূলিসাৎ করার জন্য তার আশপাশে যারা আছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘাপটি মেরে আছে সোজা বাংলায়, তারা কিন্তু তার ইমেজকে নষ্ট করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। যার ফলে এই যে আজকে নানা বিষয় প্রশ্নবিদ্ধ, এই প্রশ্নবিদ্ধতার কারণ একটাই, সেটা হচ্ছে নেত্রী যা চান তা অনেকে করেন না, না করার সাহস দেখাতে পারেন। এবং আমাদের মন্ত্রণালয় বা অন্যান্য ক্ষেত্রে যারা দায়িত্বে আছে তারা তাদের আশপাশের অনেক আমলাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে গিয়েছিলাম, এই পর্যন্ত 5টা কাজ নিয়ে গেছি, উনি 5টাতেই অনুমোদন দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা আপনারা রিজেক্ট করে দিয়েছেন। আমাদের এত দুঃসাহস করতে হয় যে একজন মাননীয় মন্ত্রী লিখে দেওয়া সত্ত্বেও তারা নানা বাহানা করে সেগুলোকে বাদ দিয়ে দেয়। আমি ব্যক্তিগতভাবে শিক্ষামন্ত্রী দীপুমণিকে চিনি, তার মতো ভালো মানুষ, যোগ্য মানুষ আওয়ামী লীগের খুব কম আছে। তিনি সত্যিকার অর্থেই একজন মানবিক মানুষ, কাজ করতে চান। কিন্তু আমি নিশ্চিত জানি তার আশপাশে যারা আছে, যাতে নেত্রীর ইমেজ ভালো না হয় তার জন্য যা যা করা দরকার প্রাথমিক ও শিক্ষার যে উদ্যোগটা 150 কোটি টাকা, আপনারা ভাবেন আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলছেন, শিক্ষা মন্ত্রণালয় 150 কোটি টাকা শুধু বঙ্গবন্ধুর উপর বই কিনবে, সেখানে আমাদের কোনো নাম নেই। আমরা যেন বঙ্গবন্ধুর উপর কোনো কবিতা লিখিনি, গল্প লিখিনি। নির্মলেন্দু গুণের মতো কবি বলতে বাধ্য হয়েছেন যে পাঠ্যপুস্তক থেকে স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো, এই কবিতা উদ্যোগ করা হোক, করে শিক্ষা মন্ত্রণালয় করে অফিসারকে দিয়ে লিখে পাঠ্য করা হোক। দুঃখে বলেছেন এই যদি অবস্থা হয় বাংলাদেশে, তাহলে নির্মলেন্দু গুণই বলেন বা আমরাই বলি, যেসব কবি, এই দেশের বেশিরভাগ কবি বঙ্গবন্ধুর সমর্থক, মুক্তিযুদ্ধের সমর্থক, অসাম্প্রদায়িকতার সমর্থক এবং শেখ হাসিনার সমর্থক, তার সত্ত্বেও তাদের অবমাননা করো, দুঃসাহসে এইসব কর্মকর্তা করতে পারে। আরেকটা উদাহরণ দিয়ে বলি, আমাদের কবি নির্মলেন্দু গুণ এই 150 কোটি টাকার বই যখন কেনার সিদ্ধান্ত হয়, উনি প্রাথমিক শিক্ষার মন্ত্রীকে ফোন করেছিলেন। ফোন করে নির্মলেন্দু গুণের পরিচয় পাওয়ার পরে, তার সঙ্গে কথা বলার পরে, এরপর যতবার টেলিফোন করেছেন একবারও ধরেননি। এই সাহস উনি করতে পারেন। নির্মলেন্দু গুণের মতো কবি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী, তার বন্ধু, তার সহপাঠী, আমাদের সহপাঠী, তাকে মূল্যায়ন করেন, তাকে মূল্যায়ন করেন না, তার কবিতা মঞ্চে আবৃত্তি করেন, তাকে উপেক্ষা করার সাহস মন্ত্রী করতে পারেন, সচিবরা করতে পান, মহাপরিচালক করতে পান। এইসব প্রশ্ন কিন্তু আসবে। এই কারণে হচ্ছে কি যে আজকে নেত্রী এগুতে গিয়েও অনেক উদ্যোগ নিয়েছেন, কত কাজ করেছেন। চতুর্দিকে তাকালে, ঢাকা শহরের দিকে তাকালে আমি ঢাকা শহর চিনতে পারি না। শেখ হাসিনা মুড়ে দিয়েছেন সৌন্দর্য ঢাকাকে। আজকে ফ্লাইওভার করতে গেলে আমি যদি হাতির ঝিলে যাই, আমার মনে হয় না যে আমি বাংলাদেশে আছি। আজকে পদ্মা সেতু হচ্ছে, যমুনা সেতু হচ্ছে, আর আমলে হচ্ছে। নেত্রী এত কিছু করার পরও ওই ষড়যন্ত্রকারীরা, যারা 74 সালে ষড়যন্ত্র করেছিল এবং 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তাদেরই বংশধররা
মীর জাফরের বংশধররা, মুস্তাকের বংশধররা এখনো কিন্তু রাইট। ওরা কিন্তু একটু ছাড় দেবে না। এই জন্য নেত্রীকে সচেতন হতে হবে, নেত্রীর কাজটা শক্ত করবে, এখানে যারা বন্দুক রেখে গুলি করতে না পারে। নেত্রীর কাজ এত সহজ না। বঙ্গবন্ধুর কন্যার কাজ যে কারো ব্যবহারের জন্য ওই কাজ তৈরি হয়নি। এরা বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য তৈরি হচ্ছে। নেত্রী তাদের জন্য কাজ করছেন, দিন রাত্রি পরিশ্রম করছেন। উনি ঘুমান না, 4 ঘন্টা মাত্র ঘুমান। এই দেশের মানুষের জন্য কাজ করছেন। আর উল্টো দিকে তাদেরই আশপাশে যারা আছে তার সমস্ত অর্জনকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে যে ষড়যন্ত্র করা দরকার সেগুলো করে যাচ্ছে। এইগুলোর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে আরো সতর্ক হতে হবে। কারণ 1975 সালে জাতির পিতাকে ছাড় দেয়নি, অতএব জাতির পিতার কন্যাকে ছাড় দেবে। ভাগ্যক্রমে 2 কন্যা বেঁচে গেছেন, তাদেরকে ছাড় দেবে মনে করেছেন? কয়েকদিন আগে তো ওবায়দুল কাদের, এই 2-3 দিন আগে ওবায়দুল কাদের যে ষড়যন্ত্র এখনো চলছে, ষড়যন্ত্র চলছে, দেশ 71 সাল থেকে চলছে, এখনো চলছে, চলতেই থাকবে। যখন 19 বার আঘাত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে, তারা এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় বিচার করে তাদের ফাঁসির ব্যবস্থা করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। তারা এই দেশের রাজনীতি করবে কেন? যারা পাকিস্তানের ধারা রাজনীতি এই বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে তারা পাকিস্তানে চলে যাক, তাদের বিদায় করে দেওয়া হোক। তাদের বাংলাদেশ থাকার কোনো অধিকার নেই। পরিষ্কার হিসাব, এই হিসাব বরাবর হতে হবে। যদি না হয় তাহলে কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষক কেউ সম্মানিত হবে না। ওরা অসম্মান করার জন্য প্রস্তুত হয়ে আছে। কারণ ওদের অসম্মান করলে, এই যে লক্ষ লক্ষ শিক্ষকদের অসম্মান করতে পারলে নেত্রীর ইমেজ নষ্ট হবে। এই ইমেজ নষ্ট করার জন্য তাদের এই কার্যক্রমে থাকা, অর্থাৎ তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় যদি না আনতে পারে তাহলে আরো অজস্র সাহিত্য তৈরি হবে এবং বাংলাদেশ ধ্বংস করে যাবে। আমার যারা দাদা শেষ করে দেন। আমি বলছি যারা এই আমার কথা শুনছেন তারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, এটাই হচ্ছে। মিউট করেছে। হ্যাঁ জি দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার জনাব নবী নেওয়াজ, ওনার কাছে আসবো, সাবেক সংসদ সদস্য। নবী নেওয়াজ ভাই, আপনাকে আমি একটু তথ্য দিচ্ছি। আমাদের বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রতি মাসে 5,000 কোটি টাকা দেওয়া হয়, সরি প্রতি বছর, 1 বছরে। তো কিন্ডারগার্টেন শিক্ষকদেরকে যদি সারা জীবনের জন্য একবার শুধু এই 5,000 কোটি টাকা দেওয়া হতো, তাহলে কিন্তু তাদের এই যে বেদনা, তাদের বেদনা বাড়ি এইটা প্রশমিত হয়ে যেত। এটা হলো একটা ইনফরমেশন। আরেকটা হলো আপনার 65,000 কিন্ডারগার্টেন স্কুলে যে 10 লক্ষ তরুণ কাজ করছে, তরুণ তরুণী, এইখানে এই যে 10 লক্ষ মানুষের কর্মসংস্থান আমরা করেছি, এটা একটা ইটস এ বিগ কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি, টু দ্য নেশন, আই থিঙ্ক। তো আমরা খুবই আনন্দিত যে আজকে এনএচআর টেলিভিশনের এই যে দর্শকদের পক্ষ থেকে একটা প্রস্তাব এসেছে, সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ নবী নেওয়াজেরকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হোক। এই বিষয়টিকে আপনি কিভাবে নিচ্ছেন নবী নেওয়াজ ভাই? বিষয়টিকে আপনি কিভাবে নিচ্ছেন একদম সংক্ষেপে যদি বলেন আর কি, 1-2 মিনিট। অজিত ভাই, একেবারে দুঃখিত, আমি শুরুতে আপনার কাছে সব তথ্য পৌঁছাইনি। আমার বন্ধু মানিক চৌধুরী জানে আমি 2008 সালে মনোনয়ন পেয়েছিলাম। আমি 1 মাস মাঠে ছিলাম। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি অনুপ্রবেশকারী না। আমি শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে ভালোবাসি বিধায় 8 সালের নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থী ছিলাম না। আমি শেখ হাসিনাকে সম্মান দেখিয়ে প্রার্থীর পক্ষে ভোট করে নির্বাচিত করে নিয়ে এসেছিলাম। আমি সেই মানুষ। আমি নবী নেওয়াজ। 9 সালে আমি তাদের দ্বারা লাঞ্ছিত হয়েছিলাম। আমাকে যারা ভালোবেসে বলছেন কথাটি, তাদেরকে ধন্যবাদ। ভালোবাসার আবেগে হয়তো বলছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে আমি তাকিয়ে আছি। উনি যেভাবে চালাবেন সেভাবেই আমি চলবো। উনি নিজ হাতে ধরে রেখে 14 সালে আমাকে পাঠিয়েছিলেন। আমার মনে আছে, গণভবনে আমার ডেকে বলছে, তুমি পারবে না? আমি বলেছিলাম, নেত্রী আপনি দোয়া করবেন, আমি পারবো। সেই পারার বিষয়টি আপনারা জানেন। 14 সালের 5 জানুয়ারি নির্বাচন তাণ্ডব না হয়েছে আমার এলাকায়। 20টি কেন্দ্র পোড়ানো হয়েছে, 150টি বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের পরিবারের। সেই সময় তাণ্ডব করেছিল কারা, এই সব জানে মানুষ। পত্রিকায় এসেছে। বলতে চাই, 18 সালেও কিন্তু বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 5টি বছর কাজ করেছে আমার এলাকায়। আমি বঙ্গবন্ধু কন্যার দিকে তাকিয়েছিলাম। উনি বারবার বলেছে, মনোনয়ন আমি দেবো, কারোর কাছে ধর্ণা ধরবে না। আমি মাঠের অবস্থা জেনে আমি তোমাকে মনোনয়ন দিব,
আমার দিকে তাকিয়ে থাকবে, আমি সেদিকেই তাকিয়েছিলাম, বঙ্গবন্ধুর কন্যার দিকে। কারণ আমি মুজিব আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, আওয়ামী লীগের কর্মী। আমি সেই সম্মান শ্রদ্ধা দেখিয়েছিলাম বলেই 18 সালেও কিন্তু আমার কাছ থেকে 8 সালের মতো আবার চিন্তাই হয়েছিল। আমি কাজ করেছি, মাঠে খোঁজ নিয়ে রাখেন কেমন কাজ করেছিলাম। আমি আসল কথায় আছি। আমি যে কথাটি বলেছে, হয়তো আমার একজন ভক্ত বলেছে, সে তার ভালোবাসার জায়গা থেকে বলেছে। এই বিষয়টি সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বাঙালি জাতিকে ভালোবাসে। আমরা যারা মুজিব আদর্শের সৈনিক আছি, অরিজিনাল সঠিক, তাদেরকে উনি ভালোবাসেন। উনি যাকে যেখানে দায়িত্ব দিবেন সেখানে সে নিজ নিজ দায়িত্ব পালন করবেন, এইটা আমরা জানি। আমি বলতে চাই যে কথাটি আপনারা বলেছেন, কথাটি চমৎকার ভাবে এসেছে। অসীম দা বলেছেন 74 সালের মতো আবারও একটি চক্রান্ত হতে পারে এই দেশে। কারা করবে? যারা ঘাপটি মেরে বসে আছে, যারা 19 বার 21 বার বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার চেষ্টা করেছে, তারাই কিন্তু চক্রান্ত করে যাচ্ছে। আমি কয়েকটি তথ্য দিয়ে আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করতে চাই। আপনি যে কথা বলেছেন যে 1 মাসের বেতনের টাকাও যদি দেওয়া হয় তাতেও কিন্তু আত্মতৃপ্তি পাবে। আপনারা কাছে থেকে কতটুকু দেখেছেন আমি জানি না। আমি বঙ্গবন্ধুর কন্যাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত কাছে থেকে দেখেছি। আমি সংসদে 5টি বছর ছিলাম, কোনো দিন সংসদে অনুপস্থিত থাকার চেষ্টা করিনি। হাতে গোনা মাত্র 5 দিন আমি অ্যাবসেন্ট ছিলাম, তাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেশের বাইরে ছিলাম। 2 দিন অনুপস্থিত ছিলাম। 1 দিন ছিলাম আমার উপজেলা চেয়ারম্যান ইলেকশন ছিল আমার নির্বাচনী এলাকায়, আর 2 দিন ছিলাম দেশের বাইরে। আমার মনে আছে আইপিইউ সম্মেলনের কাজে গিয়েছিলাম। তাছাড়া এই 5 দিনের বাইরে কোনোদিন অনুপস্থিত থাকার চেষ্টা করিনি। সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত কাছে থেকে দেখেছি। আমি একটি কথা বলবো, আমার বন্ধু মোহাম্মদ আলী চৌধুরী মানিক একটা কথা বলেছে, 10 থেকে 12 লক্ষ মানুষের খাদ্য সামগ্রী শুধু না, বাংলাদেশের যারা ভিক্ষুক, যারা একেবারে অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক ভাতা থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যা চালু করেছে, একেবারে নিম্ন শ্রেণীর মানুষের জন্য, যারা ঘরে বসে থাকে তাদেরকে ভাতা দিচ্ছে শেখ হাসিনা। আবার বেতন দিচ্ছে শিক্ষকদেরকে। হুজুর ভাই, আপনি সাংবাদিক, আপনি এনএইচআর চালাচ্ছেন, আপনি যে কথাটি বললেন আমাকে খুব জাগা দিলেন। সত্যি কথা বলতে কি জানেন, বাংলাদেশেই আছে, আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে আছে যারা বেতন নিচ্ছে, প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যায় না, সরকারি বেতন নিচ্ছে, সরকারি টাকা নিচ্ছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে যায় না, ক্লাস নেওয়ার প্রয়োজন হয় না, তারা তাদের দাপট দেখিয়ে মিথ্যা অবৈধ শিক্ষকের মতো তারা কিন্তু মাসে মাসে বেতন নিচ্ছে। এমনকি তারা ওই বেতন পেয়ে, সরকারি টাকা পেয়ে এত আরামায় চলে, নিঃশ্বাস সাথে জড়িয়ে পড়ছে, মাদক ব্যবসাও আছে বাংলাদেশে। যদিও বলেছে এই বলার কারণে হয়তো আমি আমার এই কথা আমার জন্য কাল হতে পারে। বাংলাদেশে আছে, খোঁজ নিয়ে দেখেন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বলবো, যারা সঠিকভাবে ক্লাস নিচ্ছে না, যারা মনোনিবেশ করছে না, তাদের দিকে আপনি যদি তাকিয়ে দেখে তাদের বিষয়টি যদি দেখেন, তাদের এই অনৈতিক কাজের জন্য যদি তাদেরকে পানিশমেন্ট দেন, সেই অর্থ যদি এই শিক্ষক বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের দেন, তাতেও মনে হয় ওই পরিবারগুলো অন্তত দোয়া করবে। জি আমি জি জানি নবীনাথ ভাই, আমাদের সময় শেষ, একটু মেহরবানি করে শেষ করবেন। জি, আমি শেষ করে দিই। আমি সর্বশেষে বলবো, আজকে আপনার মাধ্যম দিয়ে, আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, উনি যেহেতু এত মানবিক, যেহেতু রোহিঙ্গাদের ব্যাপারে একেবারে প্রতিবন্ধী থেকে শুরু করে সাধারণ মানুষ, ভিক্ষুকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন, আমি বলবো কবি, সাহিত্যিক, শিক্ষকদের জন্য উনি করবেন। এই শিক্ষকরা, এই কবিরা কখনো লাইনে দাঁড়াতে পারে না, তালিকায় নাম দিতে পারে না। এই করোনার জন্য যে তালিকা হয়েছে সেখানে কিন্তু শিক্ষকরা নাম দিতে পারেনি। কি পারে জানেন? মুখে মাস্ক পরে, মুখ বেঁধে রেখে তারা কিন্তু ভ্যান, রিক্সা চালাতে পারে, তারা কিন্তু তরকারি বিক্রি করতে পারে, তারা কিন্তু হকারি করে বেড়াচ্ছে, বাদাম বিক্রি করে বেড়াচ্ছে, তারা এটা পারে। সেজন্য বলছি, এই মানবিক দিকটা যদি আমরা চিন্তা করি, এই অসহায় মানুষগুলোর দিকে তাকিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চিন্তা করেন, আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বলবো, অত্যন্ত কাছে থেকে আপনাকে দেখেছি, আপনাকে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি বুঝিয়ে এই মানুষগুলোর জন্য কিছু করেন, অবশ্যই এই দোয়া, এই সাধারণ মানুষের দোয়া, ওই পরিবারগুলোর দোয়া আপনার উপরে যেমন লাগবে,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে রাখবে। আমি মনে করি আগামী দিনে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি এই সাধারণ অসহায় মানুষের দোয়া থাকে, আমরা বিশ্বাস করি যারা বঙ্গবন্ধুকে ভালোবেসেছিলাম, যারা আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, অবশ্যই এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য সফল করার জন্য একটি গুরুত্বপূর্ণ চমৎকার একটি দিক বলে আমি মনে করি। আজকের এই দিনে অন্ততপক্ষে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা অন্ততপক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝিয়ে অন্তত এই অসহায় মানুষগুলোর দিকে তাকিয়ে আপনারা দায়িত্ব পালন করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের চ্যানেল, দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিন্সিপাল মানিক চৌধুরী, আপনার কাছে আমার একটু কথা আছে। আজকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খন্দকার মোস্তাকের কথা এসেছে। আমরা জানি খন্দকার মোস্তাকের বাড়ি আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন কুমিল্লায়, তো আপনার বাড়িও কুমিল্লায়। তো সেই অর্থে খন্দকার মোস্তাক যেখানে আছে আমরা জানি যে সেখানে আব্দুল মতিন খসরুও আছে, যিনি ইন্ডিপেন্ডেন্ট বিল বাতিল করে, সংসদে বাতিল করে মুখ্য ভূমিকা রেখেছিলেন এবং তৎকালীন আইন প্রতিমন্ত্রী ছিলেন, পরে আইনমন্ত্রী হয়েছেন। তো এরপরে সাথে সাথে আমি বলবো যে জাফর ওয়াজেদ আছেন, তিনি এখন পিআইবির মহাপরিচালক এবং যিনি এই যে ডাকসুর সাহিত্য সম্পাদক হিসেবে রাজপথে নেমে এসেছিলেন যে বঙ্গবন্ধুর হত্যার বিচার না হলে ঘরে ফিরে যাব না। এরকম সিদ্দিকুর রহমান আছেন, যিনি স্পট ডেড হয়েছিলেন, কুমিল্লার বুড়িচঙ্গের জুমুর গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান। তো এইরকম আরো অনেক মানুষ আছেন, কুমিল্লাতে জন্মগ্রহণ করেছেন, আপনি সেই সব কুমিল্লার মানুষ। তো আপনি কি একটু বলবেন যে এই যে বঙ্গবন্ধু হত্যা পরে এখন নেত্রীকে নিয়ে যে মানুষ, আমাদের কবি অসীম শাহ সহ অনেকেই আশঙ্কা করছেন, এই বিষয়টিকে কিভাবে উত্তরণ করা যায় এবং নেত্রীকে নিরাপদে রাখা যায়? এই ক্ষেত্রে আপনি আওয়ামী লীগ যুবলীগের একজন কেন্দ্রীয় নেতা, সেই জায়গা থেকেও যদি আপনি একটু বলেন আর কি সংক্ষেপে। ধন্যবাদ। আসলে আমরা অনেক কথাই বলেছি, আমি আসলে ওইদিকে যেতে চাই না। আমাদের বন্ধু নবীন সাহেব অনেক চমৎকার বক্তব্য করেছেন, ওসিম অনেক কথা বলেছেন। আসলে নেত্রী যদি আমাদের বেঁচে না থাকে, বাংলাদেশটা টিকে থাকবে না। আজকে যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমরা যেই কথাগুলো বলছি, আমরা কিন্তু শেখ হাসিনা আমাদের বাড়িঘর বা বাতিঘর, তাকে নিয়ে কিন্তু আমাদের রাজনীতি, তার জন্যই কিন্তু সব। আপনি সেলিম, দেলোয়ার, রাউফুল, বসুনিয়া, ফাত্তা, নূর হোসেনদের রক্তে গড়া এই আওয়ামী লীগ আজকে তাদের উত্তরসূরিরা আজকে তারা আছে। আমি শুধু এটুকু বলবো, শেখ হাসিনার কোনো বিকল্প এখন নাই। শেখ হাসিনা যে বাঁচিয়ে রাখার জন্য এই দেশে যারা কোনো সুযোগ সুবিধা নেয় না, যারা কোনোদিন শেখ হাসিনা বঙ্গবন্ধুকে শুধু ছবিটাই দেখতে চায়, ভালো জায়গায় দেখতে চায়, এই সংখ্যাটাই বেশি। নেত্রী বলেছে তৃণমূলের লোকেরা কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না, নেতারা অনেক বিশ্বাসঘাতকতা করে। শেখ হাসিনা বলেছেন, শেখ হাসিনা নিয়ে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আর শেখ হাসিনা না বাঁচলে মুক্তিযুদ্ধ বাঁচবে না, শেখ হাসিনা না বাঁচলে অসম্প্রদায়িত বাংলাদেশ থাকবে না, শেখ হাসিনা না বাঁচলে অসীম শাহর মতো লোকরা দাঁড়িয়ে কথা বলতে পারবে না, শেখ হাসিনা না থাকলে নবীন ওয়াজেদের মতো লোক এমপিরা আসে কথা বলতে পারবে না, শেখ হাসিনা বেঁচে না থাকলে আমাদের মতো কর্মী যারা ছাত্রলীগ করার, যুবলীগ করার, জীবনের শ্রম মেধা সবকিছু রাজপথে দিয়েছি, অনেক রক্ত ঝরেছে, আমাদের কি কেউ বাঁচতে দিবে না? আমরা কিন্তু কিছুই চাই না দলটা থেকে। আমরা চাই দলটা ভালো চলুক, সুন্দর চলুক, সবাই ভালো থাকুক। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, আজকে ডিজিটাল বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে চলছে, সেই বাংলাদেশটা এগিয়ে যাক। আপনি কুমিল্লা নিয়ে যে একটা কথা বলেছেন, কুমিল্লাতে শুধু এই মানুষগুলো আছে। আপনি কুমিল্লাকে নিয়ে আমরা অনেকে অনেক কথাই বলি। গোপালগঞ্জের জায়গায় 76 কেজি ওজনের যে বোমাটা হয়েছিল, গোপালগঞ্জে কিন্তু পুঁতে রাখা হয়েছিল। এই জন্য আমি গোপালগঞ্জের মানুষকে কিন্তু, বঙ্গবন্ধুর স্নেহধন্য গোপালগঞ্জের মানুষকে কিন্তু আমি দোষ দিতে পারি না। আজকে কুমিল্লাকে বলে খন্দকার মোস্তাকের দায় কুমিল্লা কোনোদিন নেয় নাই, নিবেও না। কুমিল্লাতে আব্দুল মতিন খসরু আছে, অ্যাডভোকেট সিরাজুল হকের মতো মানুষও আছে। জেল হত্যা মামলার প্রধান প্রকৌশলী আপনি জানেন, আজকে যে আইনমন্ত্রীর বাবা প্রফেসর মহিদুল ইসলামের মতো যোগ্য লোক আছেন। আপনার বাবা একজন ভাষাসৈনিক আব্দুল রাজ্জাক শিক্ষক, উনিও আরো পত্রিকা ছিলেন। আব্দুল মতিন খসরু, আমাদের ব্যারিস্টার শফিক আহমেদ, কুমিল্লাতে অনেক বিজ্ঞ জনেরা আছেন। শুধু এটুকুই বলতে চাই, কুমিল্লার খারাপের দায় কিন্তু কেউ নিবে না। আজকে কুমিল্লাকে আপনারা যেভাবে উপস্থাপন করেন না কেন,
কুমিল্লার মাটির সন্তান হিসেবে আমি খুব গর্ববোধ করি। খন্দকার মোস্তাক কুমিল্লা হয়েছে বিদায় খন্দকার মোস্তাকের দায়িত্ব আমি নিব না। আমরা তো কোনোদিন বলি নাই খন্দকার মোস্তাকের বাড়ির পাশে আমার বাড়ি বা খন্দকার মোস্তাকের বাড়ি আছে দিকে আমার বাড়ি কুমিল্লা, আমি তো সেটা বলি না। আমি তো বলি আব্দুল মতিন খসরু বাড়িটা আমার ওখানে। আব্দুল মতিন খসরু বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য। আব্দুল মতিন খসরু ইন্ডিপেন্ডেন্ট রিভেল বিল সংসদে এনেছেন। আব্দুল মতিন খসরু আমাদের অর্জন, রজিবুল্লাহ আমাদের অর্জন, বোটাস কামাল আমাদের অর্জন, আর ওবায়দুল মুক্তাদির চৌধুরী আমাদের অর্জন। আমরা কাউকে ছোট করছি না। আমাদের অনেক কুমিল্লার অনেক সিদ্দিকুর রহমানদের মতো অনেক লোক আছেন। কুমিল্লার সীমান্ত আপনারা জানেন, কুমিল্লার সীমান্ত দিয়ে যে মুক্তিযুদ্ধ হয়েছে, কুমিল্লার মানুষ মুক্তিযুদ্ধের সময় অনেক এফেক্টেড হয়েছে। বঙ্গবন্ধু অনেক স্মৃতিচিহ্ন আছে কুমিল্লাতে। বঙ্গবন্ধু আমাদের সেই পরিচয় গিয়েছেন, বঙ্গবন্ধু জান নাই কোথায়। কবি আমার শিক্ষকদের করোনা কাল কি অবস্থা আছে আপনারা জানেন। আমরা ভালো থাকতে চাই। আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, পৃথিবীর বুকে বাংলাদেশ পথ করে জাতীয় পথে করবে, সেই প্রত্যাশা রাখি। আমাদের সমস্যা আছে, আমাদের সমাধান আছে, আমরা বিশ্বাস রাখেন। শিক্ষকবৃন্দ, আমি বারবার একটা কথা আপনাদের বলি, শেখ হাসিনা বেঁচে থাকলে আপনাদের সমস্যার সমাধান হবে। শেখ হাসিনা যদি বেঁচে না থাকে আপনাদের কোনো কিছু সমস্যার সমাধান হবে। এই যে ৭৫ কোটি টাকা শেখ হাসিনার কারণে দিয়েছে, বাংলাদেশে এত এত বড় অনুদান কেউ দিতে পারে না, অনুদান কেউ দেয় নাই। এটা শেখ হাসিনার পক্ষে সম্ভব। নবীন অনেক কথাই বলেছে, মাননীয় সংসদ সদস্য এলাকায় অনেক জনপ্রিয় নেতা, একসাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। ওই চিন্তা আপনারা আপনাদের মূল জায়গাগুলো আপনারা যে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা একটু সাক্ষাৎ করে কোনো না কোনো ভাবে, আমার মনে হয় আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু যাওয়ার চেষ্টা করেন, এই বিষয়গুলো একটু বুঝান, বলেন আজকে এই কষ্টের কথাগুলো। আপনি যদি আজকে কষ্টের কথাগুলো আমাকে বলেন, আমি কোথায় যাব দাদা? আমরা তো জানি আপনার মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু। আপনারা কেন একসাথে যে আপনারা কেন, আপনাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই। ৭১-এর মুক্তিযুদ্ধে আপনাকে মেরে ফেলতো এই পাকিস্তানি বাহিনীরা। আপনি ৫২ বছর এই লেখালেখির যুদ্ধে আছেন, আপনার চাওয়া পাওয়ার কিছু নাই। আজকে শেখ হাসিনাকে রক্ষা করতে গেলে, শেখ হাসিনাকে বাঁচাতে গেলে আপনারা সোচ্চার হইতে হবে। আপনারা যারা আছেন তাদের ঐক্যবদ্ধ হয়ে আসেন, সকল পেশাজীবীরা মিলে একটা দরকার হলে সিনিয়র যারা আছেন, সিটিজেন আছেন, আপনারা বসে মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝান, বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী না বাঁচলে আপনারা কেউ বাঁচতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শুভকামনা থাকলো। আপনারা এনএচআর টিভি কে ধন্যবাদ জানাই, আব্দুল আদর্শ আমাদের যারা উপস্থিত হয়েছেন, আর বিশেষভাবে আমি আমাদের প্রিয় অসীমদাকে এত চমৎকার সুন্দর কথা বলেছেন। আমি আমার প্রিয় বন্ধু সাবেক ছাত্র নেতা নবীন সহ এলাকাবাসীকে, আমি পরিচয় ব্রাহ্মণপাড়ার মানুষগুলোকে আমি ধন্যবাদ জানাই বিশেষভাবে। সকলকে আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। জি হ্যাঁ, ধন্যবাদ প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ধন্যবাদ কবি অসীম শাহ, ধন্যবাদ সাবেক সংসদ সদস্য নবীন নেওয়াজ। আমরা কাছের এবং দূরের দেশের এবং বিদেশের বসে যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এনএচআর টিভির কলাকুশলী সহ সকলকে। শুভরাত্রি।